করবে আর তাদের বেতন হবে ওই কোম্পানির লাভের 50%। আকাশ, তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো? যদি প্রতিটা জেলায় একটা করে কারখানা থাকে আর ওই কারখানায় যে টাকা লাভ হবে সে টাকার মধ্যে যদি 50% শ্রমিকদেরকে বেতন দিয়ে দেওয়া হয়, বাকি 50% দিয়ে কি হবে? আমাদের কোনো কাজে আসবে? আমরা এখানে টাকা ইনভেস্ট করলে সম্পূর্ণ হবে। আর তোমার অফিসেরটা আমার বেশ ভালো পছন্দ হয়েছে। তুমি তোমার প্রতিটা জেলায় অফিস করবে, এটা অনেক আগে করার দরকার ছিল। যেহেতু তুমি এটা উদ্যোগ নিয়েছো, এটার জন্য আমি সব দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমার 6 নং আসনের মধ্যে আমি সম্পূর্ণ সাহায্য করব, কোনো চিন্তা করো না, তোমার কোনো প্রবলেম হবে না। এমপি সাহেব, যদি জীবনের রিস্ক না নিয়ে কাজ করতাম তাহলে আজ পর্যন্ত এই জায়গায় আসতে পারতাম না। আজকে আপনি আমাকে আকাশ নামে ভালোভাবে চিনতেন না। আজকে আপনি আমাকে ভালোভাবে চেনেন শুধুমাত্র আমার কাজের জন্য। আমার কাজের জন্য আপনি আমাকে সাহায্য করতে চাচ্ছেন। আর আমি রিস্ক নিয়েছি বলেই কিন্তু আমি আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করতে পারছি। বুঝতে পেরেছেন? আমি যেটা বলছি সেটাই হবে। শরীফ সাহেব, আপনি আমাকে এতগুলো টাকা এনে দিবেন। কিন্তু সেটা না হয় টাকাটা ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু সেটার মধ্যে অনেক রিস্ক আছে। যদি টাকাগুলো খরচ হয়ে যায় তাহলে তো আমরা পথে বসবো। আর আরেকটা কথা, আমি আরো উপরে উঠতে চাই, সামনে ইলেকশন। তুমি কি করবে জানি না, আমি যে কোনো মুহূর্তে মন্ত্রী হতে চাই। আপনি ইলেকশন নিয়ে কোনো চিন্তা করবেন না। ইলেকশনের চিন্তাটা আমার। আপনি কিভাবে মন্ত্রী হতে পারেন সে ব্যবস্থা আমি করব। আর হাসান সাহেব, আপনার এখানে বসে থেকে কোনো কাজ নেই, আপনি এখন যেতে পারেন। এমপি সাহেব, আপনি এভাবে আকাশকে দিয়ে আমাকে অপমান করাবেন, এটা আমি আসলেই কখনো ভাবিনি। আমাদের বন্ধুত্বের মাঝে কিন্তু আকাশ ওই ফাটল সৃষ্টি করছে। আপনি আকাশকে ফেলে দিন। আমি কোনো কথা না বলে হাসান এমপিকে গুলি করে দিলাম। আর গুলি করে দেওয়ার পরে তার সিকিউরিটিগুলো আমাকে গুলি করতে থাকলো। কিন্তু আমার গুলিতে সবাই মারা গেল। আর এইভাবে মুহূর্তের মধ্যে এরকম ঘটনা ঘটে যাবে এটার জন্য শরীফ এমপি মোটেও প্রস্তুত ছিল না। তারপর আমি আমার লোকদেরকে বললাম লাশটাকে গুম করে ফেলার জন্য। সাদ্দাম লাশগুলোকে নিয়ে বাহিরে চলে গেল। তারপর এমপি সাহেবের দিকে তাকালাম। এমপি সাহেব অনেকটা ভয় পেয়ে গেছে। আর তখন আমাকে বলতে লাগলো, আকাশ, তুমি যে কাজটা করেছো সে কাজটা কি ঠিক করেছো? তুমি জানো ও একজন এমপি, পরে এটা নিয়ে কত ঝামেলা হবে। এখন এই সমস্যাকে কে ঠেকাবে বলো? তুমি এই কাজটা একদম ঠিক করোনি। আমি তোমাকে এখনো অ্যারেস্ট করতে বাধ্য, কারণ তুমি আমার চোখের সামনে খুন করেছো। আমি নিজে প্রমাণ, তাই তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। ওসি সাহেব, আপনি অনেক সম্মানী একজন লোক। আমি আপনাকে অনেক বেশি সম্মান করি। তার দুইটা কারণ। একটার কারণ হচ্ছে আপনি একজন সৎ পুলিশ অফিসার। আর একটা কারণ, এটা আপনার এখন জানতে হবে না, এটা আপনি কিছুদিন পরে এমনিতেই জানতে পারবেন। তাই আপনি কোনো কিছু দেখেননি, আপনি এখন যেতে পারেন। আমার ওনার সঙ্গে কিছু আলোচনা আছে। আপনার এখন বসে থাকার কোনো প্রয়োজন নেই। আপনার ডিউটি আপনি করবেন, ওকে? আর এমপি সাহেব কেমন লোক ছিল এটা আপনি খুব ভালোভাবে জানেন না আমার চেয়ে। তাই নতুন করে কিছু বলতে হবে না, এটা এখানেই শেষ। আর কোনো কিছু মনে রাখবেন না। এই কথা বলার পরে ওসি সাহেব আর কোনো কথা বলল না। আর ওসি সাহেব সে চলে গেল। আর ওসি সাহেব চলে যাওয়ার পরে আমি এদিকে এমপি সাহেবের সঙ্গে আলোচনা করতে লাগলাম। এমপি সাহেব আমাকে অনেক বেশি সম্মান আর এবং বিশ্বাস করে, কারণ আমাকে ছাড়া এমপি সাহেব একদম নিরুপায়। কারণ উনি এই পর্যন্ত এসেছে সমস্ত কিছু আমার হাত ধরে। তারপর এমপি আমাকে আবারও বলতে লাগলো, ঠিক আছে, আমি এই টাকাগুলোর ব্যবস্থা করছি। আর এই 10 লাখ আমি এক্ষুনি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। আর তুমি আমার নামে একটু পাবলিসিটি করিও, যেন সবাই আমাকে ভোট দেয়। এমপি সাহেব, এটা আপনার বলে দিতে হবে না আমি কি করব না করব, এটা আপনাকে না বললেও চলবে। আপনাকে যে কাজ করতে বলেছি সেই কাজ করুন, তাড়াতাড়ি করে আমার টাকাগুলো ব্যবস্থা করুন। আর 2 দিনের মধ্যে যেন আমি টাকাগুলো পেয়ে যাই। হ্যাঁ, তার জন্য একটা ছোটোখাটো মিটিংয়ের ব্যবস্থা করতে হবে, মানে অনুষ্ঠানের মতো আর কি। সবাই এখানে আসবে আর সবার সাথে আমি টাকাটা ম্যানেজ করে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না, কালকে আমি টাকার ব্যবস্থা করছি। তারপর আমি এমপি সাহেবের সঙ্গে কিছু আলোচনা করে আমি চলে আসলাম। আর গোডাউনে আসার পরে আমি ল্যাপটপে কিছু কাজ করতে লাগলাম। তারপর আমি রাত্রেবেলা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমার ল্যাপটপে সমস্ত কিছুর প্ল্যান করলাম। আর প্ল্যান করার পরে এগুলো সাদ্দামকে ডিটেলসে পাঠিয়ে দিলাম। আর পাঠিয়ে দেওয়ার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, কারণ ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে। প্রতিদিন যেভাবে ভার্সিটিতে যাই
আজকেও সেভাবে যাচ্ছি। তাই বের হয়ে আমি রেডি হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর হঠাৎ করে একটা গাড়ি জোরে আমার পাশ দিয়ে চলে গেল। আর একটু হলেই হয়তো আমার উপরে তুলে দিয়ে যেত, আর গাড়িটার নাম্বারটা দেখতে পারলাম। তারপর হাঁটতে হাঁটতে সোজা চলে আসলাম ভার্সিটিতে। আর ভার্সিটিতে এসে দেখি সেই গাড়িটা যে আমাকে একটুর জন্য হলেও লাগিয়ে দিত, আমি গাড়িটাকে দেখে চিনে ফেললাম, কারণ এটা হচ্ছে নীলা আর গাড়ি, তার মানে নীলা আমাকে ইচ্ছে করে এমনটা করেছে। আর আমি আসছি দেখে নীলা আমাকে দেখে হাসাহাসি করছে। আর তখন তিশা আমাকে ডাকলো, আর আমি তাদের কাছে গেলাম। তাদের কাছে যাওয়ার পরে তিশা আমাকে বলতে লাগলো, কি রে ফকিন্নির বাচ্চা, তুই কি চোখে দেখিস না? চোখে হাত দিয়ে ঘুরিস নাকি? রাস্তা কি তোর বাপের ছিল যে তুই এভাবে রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলি? তুই জানিস সেই গাড়িটার দাম কত? তোর তো কেনার সামর্থ্য নেই। তিশা তুমি এরকমটা কেন বলছো? আমি তো আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমি ফুটপাতের দিকে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু গাড়িটা যদি ফুটপাতের উপরে উঠিয়ে দাও তাহলে এখানে আমার কি করার আছে? তোর কি করার আছে মানে? তুই কি আমাদের মুখে মুখে তর্ক করছিস? নীলা, তুই দেখছিস সেই ছেলেটা কেমন আমাদের মুখে মুখে তর্ক করছে? এই ছেলেটা মনে হয় আমাদের পরিচয় সম্পর্কে জানে না। এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাদের উপরে কথা বলার? আমরা যেগুলো বলবো সেগুলো চুপচাপ শুধু শুনে যাবে, কোনো কথা বলতে পারবি না তুই। শোন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এটাকে শাস্তি দেওয়ার প্রয়োজন। এটাকে শাস্তি দিলে এমনিতেই টাইট হয়ে যাবে। এই, তুই তোর নিজের শার্ট খুলে আমাদের জুতাগুলো মুছিয়ে দিবি, তাড়াতাড়ি করবি। আপু, আমি এটা পারবো না। আমি কেন আমার শার্ট দিয়ে আপনার জুতা মুছে যাব? আমরা তো একই সঙ্গে পড়ি, তাহলে আমরা বন্ধু। তোর বন্ধু আমি? এই, কে আছিস? ওকে বুঝিয়ে দে আমি তার বন্ধু কিনা। তোর সাহস কি করে হয় আমাকে বন্ধু বলার, আর আমার সঙ্গে এমন ভাবে কথা বলার? তোর সাহস কি করে হয় তার বাচ্চা? তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? আমি কে? আমি হলাম এই থানার ওসির একমাত্র মেয়ে। তখনই কয়েকটা ছেলে আমার পেছনে এসে দাঁড়ায়, আর ছেলেগুলো দাঁড়ানোর পরে আমি মনে মনে হাসতে থাকলাম। এই ছেলেগুলো হয়তো জানে না যে আমি কে। যদি আমার আসল পরিচয় পায় তাহলে ছেলেগুলো এমনিতেই পিছন দিক দিয়ে দৌড়ে পালিয়ে যাবে। তারপর আমি আর কোনো উপায় না পেয়ে আমার শার্ট খুললাম, আর শার্ট খোলার পরে ছেলেগুলো আমার বডির দিকে তাকিয়ে আছে কি করে। আর তখন তিশা নীলার কানে কানে বলছে, দোস্ত, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই ছেলের এরকম বডি আছে। আমি তো ভেবেছিলাম ছেলেটা একদম খ্যাট টাইপের, কিন্তু ছেলেটা শার্ট খোলার পরে দেখেছি তার বডিটা। আরে সারাদিন পরিশ্রম করে, আর সেই জন্য হয়তো তার এমন হয়ে গেছে। তুই কি তার উপর ক্রাশ খেয়েছিস নাকি? দেখ, এরকম মোটেও করবি না। আমাদের স্ট্যাটাস সম্পর্কে আর ওর স্ট্যাটাস সম্পর্কে ভালোভাবেই জানিস। আরে না, সেই রকম নয়। আমি জাস্ট তোকে বললাম। আর ছেলেটাকে খুব ভালোভাবে শিক্ষা দিতে হবে। ছেলেটাকে দেখেছিস আমাদের মুখে মুখে তর্ক করে। এবারে শাস্তিটা একদম ঠিক আছে। তারপর আমি আর কোনো উপায় না পেয়ে যখনই শার্টটা দিয়ে নীলার জুতা মুছে যাব, তখনই হঠাৎ করেই আরও কয়েকটা ছেলে গাড়িতে করে একটা ছেলেকে নিয়ে আসলো। আর ছেলেকে নিয়ে আসার পরে ছেলেটাকে উত্তম মধ্যম মারতে শুরু করলো। আর তখনই নীলা সেখান থেকে দৌড়ে সামনে যায়। নীলার হাতে একটা ছেলে হকি স্টিক ধরিয়ে দিল, আর ছেলেটা হকি স্টিক ধরিয়ে দেওয়ার পরে নীলা এই হকি স্টিক দিয়ে ছেলেটাকে মারতে শুরু করলো। ইচ্ছে করছে নীলাকে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেই, শুধু শুধু ছেলেদের কিভাবে মারা। আর তখন নীলা ছেলেটাকে বলতে লাগলো, কিরে, তুই নাকি তিশাকে খারাপ পোস্টার দিয়েছিস, তার সঙ্গে রুম ডেট করবি? শালা, তোর এত বড় সাহস! তুই আমার বান্ধবীকে রুম ডেট করার জন্য অফার দিচ্ছিস? আজকে তোকে এই মাঠের মধ্যে রুম ডেট করা কি করে সেটা তোকে বোঝাবো। নীলা আপু, আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বেশি ভুল করেছি। আমি জানতাম না যে ও আপনার বান্ধবী। জানলে আমি কখনোই এরকমটা বলতাম না। আপু, আমাকে ক্ষমা করে দিন এবারের মতো। তোর কোনো ক্ষমা নেই আমার কাছে। এই ক্ষমা বলতে কোনো কিছুই নেই। তুই তিশার কাছে অন্যায় করেছিস, তিশার পা ধরে ক্ষমা চাইবি। তিশা যদি ক্ষমা করে তাহলে আমার আর কোনো আপত্তি নেই, কারণ তুই অন্যায়টা তিশার সঙ্গে করেছিস, আমার সঙ্গে অন্যায় করিসনি। আর আমার সঙ্গে তো অন্যায় করার সাহসও পাবি না তুই। নীলা, আমি তাকে ক্ষমা করব না। সে আমাকে প্রস্তাব তো দিয়েছেই, আর এটাও আমাকে বলেছে যে আমাকে নাকি তুলে নিয়ে গিয়ে তার বন্ধু বান্ধবের সঙ্গে নিয়ে আমাকে নষ্ট করবে। দেখেছিস কত বড় কথা বলছে?
এই তোরা ছেলেটাকে এমনভাবে মারবি যেন সে আর কখনো জীবনে এরকম বলার সাহস না পায়। মেরে হাত পা ভেঙে দে, যেন সারা জীবন ওই হাসপাতালের বেডে শুয়ে থাকতে থাকতেই তার দিনগুলো পার হয়ে যায়। আমি নীলার মুখ থেকে এরকম কথা শুনে সত্যি অবাক হয়ে গেলাম। যাকে আমি যতটা খারাপ ভেবেছিলাম আসলে সে ততটা খারাপ নয়, যদিও সে অহংকারী। কিন্তু এখন যেটা দেখলাম সেটা আসলে অনেক বেশি ভালো লাগলো। নীলা এমনিতেই সুন্দরী, তার উপর আবার রেগে গেলে তাকে অত্যন্ত আরও বেশি সুন্দর লাগে। আর আমি নীলার মুখটা দেখে ক্রাশ খেয়ে গেলাম। তারপরে আমি তাড়াতাড়ি করে শার্ট পরে ক্লাসরুমে চলে আসলাম। আর ক্লাসরুমে নিজেদের মতো বসে আছি। আর তখনই এক এক করে সবাই ক্লাসে প্রবেশ করলো। ক্লাসে প্রবেশ করার পরে একটু পরেই স্যার ক্লাসে চলে আসলো। আর স্যার ক্লাসে আসার পরে যথারীতি উনি লেকচার দিতে শুরু করলো। আর এভাবে আমরা সবাই মিলে ক্লাস শেষ করে আমি এক পাই হেঁটে যাচ্ছিলাম। আর হঠাৎ করে একজন আমাকে ধাক্কা দিল। আর বিপরীত দিক থেকে নীলা এদিক দিয়ে হয়তো কোথাও যাচ্ছিল। আর আমি নীলার উপরে গিয়ে পড়লাম। নীলা ফ্লোরের মধ্যে পড়ে গেছে। আমি নীলার উপরে আমি ততটা ব্যথা পাইনি যতটা ব্যথা নীলা পেয়েছে। এটা বুঝতে পারছি নীলার অনেক ব্যথা লেগেছে। আমি নীলার ঠোঁট জোড়ার স্পর্শ পেয়ে সত্যি অনেক বেশি জড়িত হয়ে গেলাম। তারপর নীলা ধাক্কা দিয়ে আমাকে উঠিয়ে দিল। আর উঠানোর পরে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় পড়লো। আর থাপ্পড় পড়ার পরে তখন তিশা আবার নীলাকে বলতে লাগলো, দেখেছিস নীলা, ছেলেটা কতটা সুযোগ খুঁজে সুযোগ পেয়েই তোর উপর ঝাঁপিয়ে পড়লো, আর ঝাঁপিয়ে পড়ে যা করা তাই করলো। তুই কি এটা নিয়ে এখনো বসে থাকবি, নাকি তুই কোনো কিছু বলবি? আর কত সহ্য করবি তুই? আমি তিশার কথা শুনে বুঝতে পারলাম তিশা আর একটু নীলাকে রাগিয়ে দিচ্ছে। নীলা এমনিতেই রাগী একটা মানুষ, তারপর আবার তিশার কথা শুনে আরও রেগে গেল। আর তখনই নীলা তার বাবাকে কল দিল। তার বাবাকে কল দেওয়ার পরে তার বাবা গোটা কয়েক পুলিশের গাড়ি পাঠিয়ে দিল ভার্সিটিতে। আর যা হবার তাই হলো। আমাকে পুলিশ অ্যারেস্ট করে গাড়িতে তুললো। গাড়িতে তোলার সময় নীলার একটু মুচকি হাসি দিল। আর তিশা তো মনে মনে হাসছে। তারপর আমাকে নিয়ে থানায় নিয়ে আসা হলো। থানায় নিয়ে আসার পরে আমাকে ওসি সাহেবের রুমে বসানো হলো। আর একটু পরে ওসি সাহেব আসলেন। ওসি সাহেব আসার পরে আমাকে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল। আর তখন জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমার সঙ্গে তো আমার কোনো কথা নেই। আর আমি তো বলেছিলাম ভার্সিটির সেই ছেলেটাকে তুলে আনতে, যার কথা আমার মেয়ে কল দিয়ে বলেছিল। ওসি সাহেব, আপনার একটু ভুল হয়ে গেছে। কারণ যে ছেলেটা আপনার মেয়েকে বিরক্ত করেছিল সেই ছেলেটার কেউ না, সেই ছেলেটাই হলাম আমি। আর আপনি যে এইভাবে ক্ষমতার অপব্যবহার করছেন সেটা নিজের চোখে দেখলাম। আজকে আপনি বিষয়টা জানেন না, বুঝেন না। আপনার মেয়ে ফোন দিয়ে বলল আর আপনি পুলিশ পাঠিয়ে তুলে আনলেন। যদি আমার থেকে অন্য কেউ হতো তাহলে হয়তো এটাই করতেন। দেখো, তোমার সঙ্গে এই বিষয় নিয়ে আমার তর্ক করার কোনো ইচ্ছে নেই। তুমি এখন যেতে পারো। আর এই তোরা কাকে তুলে এনেছিস তা তোরা জানিস। ও আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, যার নামে প্রতিটা থানায় মামলা রয়েছে। ওসি সাহেব, আপনি কি আমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন নাকি অপমান করছেন বুঝতে পারলাম না। তবে একটা কথা বলতে হবে, আপনার সাহস আছে বলতে হবে, এটা আমি জানি। এরপর থেকে আমার মেয়ের পিছনে আর কখনোই লাগবে না, বুঝতে পেরেছ? তুমি তোমার মতো থাকবে। আর তুমি ওই ভার্সিটিতে কি করো? তোমার তো ওই ভার্সিটিতে কোনো কাজ নেই। আর একটা অকারেন্স করবে নাকি তুমি? কেন, আমাকে দেখলে কি আপনার অকারেন্সের গোডাউন মনে হয় নাকি? আমি খুন করার জন্যই পৃথিবীতে এসেছি। খুন করা ছাড়া কি আমার আর কোনো কাজ নেই? আরও অনেক কাজ আছে। হ্যাঁ, কাজ তো আছেই। তা পুলিশ ডিপার্টমেন্টকেও কি তোমাকে 10% কমিশন দিতে হবে নাকি? তুমি যদি বলো তাহলে তোমার জন্য আমি আবেদন করতে পারি। আর পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে 10% করে মুনাফা দেবে, কোনো সমস্যা নেই। ওসি সাহেব, আপনি শুধু শুধু কেন রেগে যাচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি রেগে যাচ্ছেন, এত রাগান্বিত হবেন না। কারণ রেগে গেলে আপনাকে একদম বাজে দেখায়, তবে আপনার মেয়েকে কিন্তু দারুণ দেখায়। তোমার কিন্তু সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। তুমি কার সামনে কথা বলছো তুমি জানো? তুমি একটা ক্রিমিনাল, আর ক্রিমিনালের মুখে সব বড় বড় কথা মানায় না। চুপচাপ এখান থেকে চলে যাও। শুধু হাতে প্রমাণ নেই, তার জন্য তোমাকে শেষ করতে পারছি না। হাতে প্রমাণ থাকলে এতক্ষণে ভিতরে ঢুকিয়ে দিতাম। ভিতরে ঢুকানো কি এতই সহজ? আপনি তো, আপনার সামনে এসেছি, আপনি চাইলে আমাকে অ্যারেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। জেলের ভিতর থেকে আমি সমস্ত কার্যক্রম চালাবো।
আপনি আমার কিছুই করতে পারবেন না। এই বলে আমি বেরিয়ে আসলাম। ওনার জায়গায় অন্য কেউ হলে হয়তো অন্য কিছু হতো, কিন্তু উনি তো নীলার বাবা। আর নীলা আমার অনেক কাছের একটা মানুষ, যাকে দু চোখ দিয়ে বিশ্বাস করা যায়, যাকে একবার দেখলে স্বপ্ন পূরণ করা যায়। সেই মানুষটাই হচ্ছে নীলা। আর তার বাবাকে কি করে অসম্মান করে, আর সে আমার হবু শ্বশুর বলে কথা, তাকে তো একদম কিছু বলা যাবে না। যদিও একটু কটু কথা বলে ফেলেছি, এটা সমস্যা নেই। এগুলো বলেন, না বললে লোকটা অন্যরকম ভাববে। আমি সোজা গোডাউনে চলে আসলাম। গোডাউনে আসার পরে তখন সাদ্দাম আমার কাছে এসে বলতে লাগলো, তোর বাসার সামনে একজনের লাশ পাওয়া গিয়েছে। তুই কি খবরটা শুনেছিস নাকি শুনিসনি? তোর বাসার সামনে সিআইডি লাশ পেয়েছে। এখন সিআইডি টিম পুরোটা তোকে সন্দেহ করছে। এমনিতেই ঝামেলার মধ্যে, তার মধ্যে আবার এখন নতুন ঝামেলা এসে জুটেছে। মানে কি? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমার বাসার সামনে লাশ পেয়েছে মানে? আমি তো সকালবেলা ভার্সিটিতে গিয়েছি। আমি এসব ব্যাপারে কি করে জানবো? আর আমার বাসার সামনে লাশ পেয়েছে বলে কি আমাকে সন্দেহ করতে হবে? এমন কোনো কথা নেই। এটা আমি সিআইডি অফিসারকে বলেছি, কিন্তু ওরা তোকে যে কোনো মুহূর্তে তুলে নিয়ে যেতে পারে। তুলে নিয়ে যাওয়াটা বিষয় নয়, কিন্তু তোর ওপর দোষারোপ করছে, এটাই হলো বিষয়। ওরা নিজেরাও জানে যে তোকে তুলে নিয়ে গেলে কোনো লাভ হবে না, তোর কোনো কিছুই করতে পারবে না। তো যার লাশটা পেয়েছি সেটা কি আমাদের লোকদের মধ্যে কেউ, নাকি অন্য সাধারণ মানুষ? এই লোকটার ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলি? লোকটা কে, কোথা থেকে এসেছিল, আর কি কারণে মেরেছে, কে মেরেছে? এটা হলো তোর ইনফর্মার রকি। রকিকে সালমানের লোকজন মেরে ফেলেছে, এটা শিওর। কারণ সালমান ছাড়া রকিকে মারার সাহস কেউ করবে না। কি বলিস তুই? রকিকে সালমানের লোকজন মেরে ফেলেছে? আর এটা সালমান নিশ্চয়ই সিআইডি টিমকে পুরো আমার পিছনে লেলিয়ে দিয়েছে। দেখ, সিআইডি টিম আমার পেছনে পড়ে থাকুক, কোনো সমস্যা নেই। আমার কাজ হলো যেন সঠিকভাবে হয়, আর এই সালমানকে উচ্ছেদ করতে হবে। এই সালমান না হলে আরও বড় ক্ষতি করে ফেলবে। আমার ল্যাপটপটা নিয়ে আয়। সাদ্দাম একটু পরে আমার ল্যাপটপ আমার কাছে নিয়ে আসলো। আর আমার ল্যাপটপ নিয়ে আসার পরে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করলাম, কিন্তু আমি আমার অ্যাকাউন্টের মধ্যে কোনোভাবেই প্রবেশ করতে পারছি না। আর তখনই সাদ্দাম আবারও এসে আমাকে বলল, আমার চট্টগ্রামের যে কয়জন লোক ছিল সব কয়টাকে মেরে ফেলেছে সালমানের লোকজন। কিন্তু এসব কিছু কিভাবে সালমান করতে পারলো? কারণ সব তথ্য আমি আমার ল্যাপটপের মধ্যে রেখেছিলাম। এত হাই সিকিউরিটির মধ্যে কিভাবে তারা হ্যাক করে সব কিছু জানতে পারলো? আমার বিশ্বাস হচ্ছে না। আমি আমার অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনতে পারলাম না। অনেকভাবে ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই পারছি না। আর তখন সাদ্দাম এসে আমাকে বলতে লাগলো, সর্বনাশ হয়ে গেছে, আমাদের সকল কিছু ওরা হ্যাক করে নিয়ে গেছে। কোনো কম্পিউটার, কোনো ল্যাপটপ কিছুই কাজ করছে না। আমাদের সমস্ত কিছুর অ্যাক্সেস তাদের কাছে চলে গেছে। সব কিছু চলে গেলেও আমার ল্যাপটপ তো হ্যাক করার কথা নয়, কারণ আমার ল্যাপটপের মধ্যে হাই সিকিউরিটি দেওয়া। আমার ফেস ক্যাম লাগবে, আমার ফিঙ্গারপ্রিন্ট লাগবে, আমার আই স্ক্যান লাগবে। সব কিছু কীভাবে ওরা পেল? সেটা জানি না। আচ্ছা, তুই কি কোনো কিছু ব্যবহার করেছিলি? মানে কোনো নতুন অ্যাপস ডাউনলোড করেছিলি বা কপি করেছিলি কোনো ভিন্ন কোনো সাইট থেকে? দোস্ত, তুই কি পাগল হয়ে গেছিস? আমি কোনো কিছু ইনস্টল করব মানে? আমার তো এসব কেন কিছু ইনস্টল করার দরকার নেই। এমনকি আমার ল্যাপটপের মধ্যে কোনো ইন্টারনেট কানেকশন দেওয়া হয় না। প্রায় 1 মাস ধরে সমস্ত কিছু আমার পিসি থেকে তারপরে কাজ করি, কিন্তু ল্যাপটপের মধ্যে কোনো ইন্টারনেট কানেকশন চালানো হয় না। তাহলে কিভাবে হ্যাক করতে পারলো ওরা? আমি মনে হয় কিছুটা হলেও বুঝতে পেরেছি। তুই তোর পিসিতে ইন্টারনেট কানেকশন দিয়ে সব কাজ করিস, তারপরে পেন ড্রাইভ দিয়ে তো ল্যাপটপে রেখে দিস, কিন্তু ল্যাপটপে কোনো ইন্টারনেট কানেকশন দিস না। আর তাই তো তুই মনে হয় কোনো পেন ড্রাইভ ব্যবহার করেছিলি। হ্যাঁ, ব্র্যান্ডের ব্যবহার করেছিলাম। আমি প্রতিবার যে ব্র্যান্ডের ব্যবহার করতাম ওইটা ফুল হয়ে গিয়েছিল। তারপরে অনলাইন থেকে আরেকটা পেন ড্রাইভ কিনেছিলাম। একটা অফার এসেছিল যে খুবই স্বল্প দামের অনেক জায়গা, সেই জন্যই আমি এটা কিনেছিলাম। আমার হাতে সেটা দিয়ে যাই বাসায়। তারপর আমার ওই পেন ড্রাইভ সাদ্দাম ল্যাপটপে লাগালো, আর সাদ্দাম লাগানোর পরে পেন ড্রাইভ কানেক্ট করলো। আর
পেন ড্রাইভ কানেক্ট করার মধ্যে একটা অদৃশ্য কানেকশন সেট আপ হয়ে গেছে। আর তখন আমি বিষয়টা ভালোভাবে বুঝতে পারলাম। এই পেন ড্রাইভের মাধ্যমে সকল কিছু অ্যাক্সেস তাদের কাছে চলে যায়। আর তখন সাদ্দাম আমাকে আবারও বলতে থাকলো, তোর মতো একটা মানুষ যদি এরকম ভুল করতে পারে, এটা কি আসলে মেনে নেওয়া যায়? তুই নিজেই একজন হ্যাকার, আর তোর সবকিছু হ্যাক করে অন্য একজন নিয়ে যায়। তুই কি করে এরকম ভুল করতে পারিস? কোনো কিছু অনলাইন থেকে কিনেছিস, তার উপর আবার যাচাই বাছাই না করে তোর ল্যাপটপে কানেক্ট করেছিস। এত কিছু থাকা সত্ত্বেও তোর কি একটু সেন্স ছিল না? আরে ভাই, সেন্স থাকবে কি করে? আমি তো নীলার ব্যাপারটা নিয়ে ভাবছিলাম, আর নীলার ব্যাপার নিয়ে ভাবতে ভাবতে আমি এটা করেছিলাম। হয়তো মোবাইলে কোনো কথা বলছিলাম, না হলে তো আমি চেক করে দেখতাম। আমি জীবনে এই অনেক বড় ভুল করে ফেলেছি। তবে ভাগ্য ভালো যে এমপি সাহেব টাকাটা তোর অ্যাকাউন্টে এখনো ট্রান্সফার করেনি। এটাই তোর কাছে অনেক প্লাস পয়েন্ট। দোস্ত, আমি কি করব? আমার মাথা কাজ করছে না। আমার সকল কিছু তথ্য ওরা নিয়ে গেছে। এগুলো যদি 10 মিনিটের মধ্যে না আনতে পারি, তাহলে আরও অনেক বেশি সমস্যা হয়ে যাবে। আমার সকল কিছু নিয়ন্ত্রণ করা হয় ওই ল্যাপটপ থেকে। আমিও কোনো কিছু জানি না, আমার চেয়ে ভালো তুই ভালো জানিস। আমি যতটুকু জানি সেটা তোর কাছ থেকেই জেনেছি। এখন তোর সবকিছু তোর নিজেকেই ফেরত আনতে হবে, এটা ছাড়া আর কোনো কিছু করার নেই। তারপর আমি ল্যাপটপ নিয়ে বসে পড়লাম। আর ল্যাপটপ নিয়ে বসে পড়ার পরে আমি কাজ করতে শুরু করলাম। দীর্ঘ 2 ঘন্টা ধরে চেষ্টা করার পরে আমি আমার অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পেরেছি। আর দেখলাম একটা মেয়ের আইডি থেকে আমার সব কিছু হ্যাক করা হয়েছিল। আমি তার আইপি অ্যাড্রেস দিয়ে লোকেশন ট্র্যাক করলাম। আর লোকেশন ট্র্যাক করার পরে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার পরে আমি একটা পুরনো বাড়ির সামনে এসে থামলাম। বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই, একটু জঙ্গল টাইপের। আমি রনিকে সাথে করে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। একজন ল্যাপটপের সামনে বসে আছে আর একটা মেয়ে। আমি পেছন থেকে পিস্তল ত্যাগ করে বলতে লাগলাম, কে তুই? তুই আমার অ্যাকাউন্ট হ্যাক করেছিলি? সত্যি করে বল, না হলে কিন্তু এখানেই মেরে ফেলবো। আমি নীলা। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিংকে নিজের চোখে দেখব, আর অবশেষে আমার স্বপ্ন সফল হয়েছে। আমি হ্যাক করেছি আমার ইচ্ছে করেই, কারণ আমি জানতাম হ্যাক করার ফলে ট্র্যাক করে আপনি এখান পর্যন্ত আসবেন। তখনই নীলা আমার দিকে ফিরল। এতক্ষণ ল্যাপটপের সামনে বসেই এই কথাগুলো বলছিল। নীলা আমার দিকে ফেরার পরে নীলা আমাকে দেখে অবাক হয়ে গেল, আর আমিও নীলাকে দেখে অবাক হয়ে গেলাম। তার মানে কি নীলার সঙ্গে সালমানের কোনো কানেকশন আছে? তো যদি সালমানের সঙ্গে তার কানেকশন না থাকে, তাহলে সালমান কিভাবে চট্টগ্রামের ওই অফিসটার মধ্যে অ্যাটাক করতে পারলো? কারণ ওই অফিসের ঠিকানা বা আমার লোকজনের কোনো তথ্য কারো কথা নয়, সবাইকে কিভাবে হত্যা করতে পারলো? তখন নীলা আমাকে বলতে লাগলো, আমি তোমার ব্যাপারে অনেক আগেই জানি। এটাও জানি যে তুমি ছদ্মবেশে ভার্সিটিতে তোমার প্রবেশ করেছো। আর ভার্সিটিতে কেন প্রবেশ করেছো এই ব্যাপারটা আমি জানি না, কিন্তু তোমাকে আমি অনেক দিন আগে থেকেই চিনি বলতে পারো। তুমি আমার মনের মধ্যে অন্যরকম একটা মানুষ। তুমি আমার মনের রাজকুমার। কেন তোমাকে ভালোবেসে তোমাকে বলছি, মনে আছে তুমি একদিন একটা মেয়েকে তোমার গাড়িতে লিফট দিয়েছিলে? আসলে সেদিন আমি আমার নানুর বাসা থেকে বাসায় ফিরছিলাম, আর বাসায় ফেরার সময় আমার গাড়িটা নষ্ট হয়ে যায়। আর গাড়িটাকে রেখেই আমি লিফট চাইছিলাম, কিন্তু মাঝরাতে কেউ লিফট চাইছিল না। শেষ পর্যন্ত তুমি আমার সামনে চলে আসো, আর তুমি আমাকে না দেখেই তোমার পেছনে লিফট দাও। সেদিন তোমার হাতে ট্যাটু দেখে বুঝেছিলাম তুমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং ড্রাগন। তোমার চেহারাটাও আমি গ্লাসে দেখেছিলাম। তারপর যেদিন আমি তোমাকে ভার্সিটিতে দেখলাম, সেদিন দেখার পর সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। কারণ তুমি ভার্সিটিতে কেন এসেছো এর আগেও তোমাকে অনেকবার খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তোমার কোনো পাত্তা পাইনি। আর ভার্সিটিতে দেখার পর তোমাকে একটু অন্যরকম লাগছিল। সেদিন দেখেছিলাম এক পোশাকে আর একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। সে কেন ছদ্মবেশে খ্যাত টাইপের হয়ে ভার্সিটিতে প্রবেশ করবে? নিশ্চয়ই আরও কোনো কারণ আছে, আর আমি সেই কারণটা, সেই সুযোগটা নিয়েই এতদিন একটু মজা করেছি, এর বেশি কিছু না। আর হ্যাকিং আমি এমনিতেই
মজা করে করেছি। আমি তোমার ফাইলে আমি খুলে দেখিনি, এমনকি তোমার ফাইল খুলতে গেলে তোমার আইস, যেটা সম্ভব না, কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে পেরেছি। তুমি তো আবার নিয়ে গেছো। আমি সবকিছু শুনে নীলাকে একটা থাপ্পড় মারলাম। আর নীলা আকাশের থাপ্পড় মারার পরে নীলা কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকায়। তারপরে আমি রেগে গিয়ে আবারও বলতে লাগলাম, তুমি জানো তোমার এই মজা করার জন্য আমার কতটা ক্ষতি হয়েছে? চট্টগ্রামে আমার পুরো 50 জনকে একসাথে মেরে ফেলেছে সালমানের লোকজন। তোমার এই হ্যাক করার কারণে সালমান আমার কাছে অনেক তথ্য নিয়ে গেছে, আর চট্টগ্রাম পুরোটাই শেষ হয়ে গেছে। ওখানকার মানুষ এখন আতঙ্কের মধ্যে আছে, আর সমস্ত চট্টগ্রাম সালমানের লোকজন খেয়ে ফেলেছে। কোনো লোক চট্টগ্রামে প্রবেশ করতে পারছে না, কোনো লোক বের হতে পারছে না। সমস্ত কিছু ওদের থেকে আলাদা করা হয়েছে। রেল যোগাযোগ, সড়কপথ সব কিছু বন্ধ। বিশ্বাস করো, আমি এরকম কিছুই করিনি। আমি কেন সালমানের সঙ্গে এসব করতে যাব? আর আমাকে শুধুমাত্র তোমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে চেয়েছিলাম। আর কিছু তথ্য আমার কাছে আছে, কিন্তু ফাইলগুলো ওপেন হচ্ছিল না। তোমার আসল ফাইলের দরকার পড়ছিল, তাই ফাইলগুলো ওপেন করতেও পারিনি। আর সালমানের সঙ্গে তো আমার কোনো কানেকশন নেই। ও কিভাবে তথ্যগুলো পেয়ে তোমার এত বড় ক্ষতি করলো? আর চট্টগ্রামের কথা আমি শুনতে পাচ্ছি, সকাল থেকেই নিউজ হচ্ছিল। তুমি একটা ফাইল ওপেন করেছিলে, সেই ফাইলের মধ্যে চট্টগ্রামের পুরো ডিটেলস আমার কাছে ছিল। আরে তুমি ওপেন করার সাথে সাথে এই অ্যাক্সেস তার কাছে চলে যায়। তারপর তোমাকে ওরা হ্যাক করে, আর হ্যাক করে এটা নিয়ে যায়। তুমি যে মজা করে আমার ল্যাপটপ হ্যাক করেছো, এটা ওরা জানতে পারে যে কেউ আমার অ্যাকাউন্ট হ্যাক করে, এবং সালমানের লোকজন তোমার অ্যাকাউন্ট হ্যাক করে চট্টগ্রামের তথ্যগুলো হাতিয়ে নিয়েছে। আর কোনো কিছু নিতে পারিনি, বুঝতে পেরেছো? আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে গেল। জানি না কোন চট্টগ্রামবাসীর জন্য কি অপেক্ষা করছে। হয়তো সালমান তার লোকজন দিয়ে চট্টগ্রামবাসীর উপর কি পরিমাণ অত্যাচার করবে। তোমার শুধুমাত্র মজা করার কারণে এত বড় ক্ষতি হয়ে গেল। তুমি যদি আমার অ্যাকাউন্ট হ্যাক না করতে, তাহলে ওদের কোনো সাহস হতো না আমার অ্যাকাউন্ট হ্যাক করার। শুধুমাত্র তোমার কারণে হ্যাক করতে পেরেছে। যতটুকু ক্ষতি হয়েছে এটাই আমার জন্য অনেক ক্ষতি হয়েছে। আর ওরা যদি একবার জানতে পারে যে সেই মানুষটা তুমি, তোমাকেও তুলে নিয়ে যেতে পারে। এখন তুমি তোমার নিজের জীবনটাকে ফাঁদে ফেলে দিয়েছো। আমাকে তুমি ভুল বুঝো না, আমি জাস্ট মজা করার জন্য আর তোমার সঙ্গে দেখা করার জন্যই এরকমটা করেছি। আমি জানি যে তুমি এখানে আমার কাছে আসবে, তার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু এটা করতে গিয়েছি, আমি এত বড় ক্ষতি করে ফেলবো আমি আসলেই বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, আর আমাকে জানানো ছাড়া তুমি তোমার বাসা থেকে কখনো বের হবে না, বুঝতে পেরেছো? তুমি তোমার বাসা থেকে বের হতে গেলেই তোমার সমস্যা হবে। আমি যখন বলবো বাসা থেকে বের হওয়ার জন্য, তখন তুমি বাসা থেকে বের হবে, বুঝতে পেরেছো? চলো গাড়িতে আসো। তারপর নীলা আমার গাড়িতে উঠলো, আর আমি ড্রাইভিং করতে শুরু করলাম। মেয়েটা আসলেই বুঝতে পারিনি মেয়েটা এখন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি না চাইতেও তার হাতটা ধরে ফেললাম, আর নীলার হাত বাড়াতে নীলা কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকায়। আমি চোখ দিয়ে ইশারা করলাম, তারপর হাতটা শক্ত করে ধরলাম। তারপর আমি আবারও গাড়ি চালাতে শুরু করলাম। আর কিছুক্ষণ পরে তার বাসার সামনে এসে থামলাম। বাসার সামনে থামানোর পরে সেখানে থেকে নেমে গেল। আর নেমে যাওয়ার পরে সবকিছুর পরেও একটা কথা বলতে ইচ্ছে করছে। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। প্লিজ একটু নিজের দিকে খেয়াল নিও, নিজে যেন কোনো ক্ষতি না হয়, কারণ তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। অনেক দিনের জমানো ভালোবাসা। এই বলে নীলা ভেতরে চলে গেল। আর নীলা ভিতরে চলে যাওয়ার পরে আমি মুচকি হেসে দিলাম। মানুষরা এতটা ভালোবাসবে আমি কখনো কল্পনাও করিনি। ভেবেছিলাম নীলাকে একটু অন্যরকম মেয়ে, অহংকারী টাইপের, কিন্তু সে যে এরকম হয়ে বের হবে এটা আমি কখনোই আশা করিনি। তারপর আমি আবারও গোডাউনে এসে আমার সকল লোকজনকে তৈরি করতে বললাম, কারণ আমাদেরকে যে কোনোভাবে চট্টগ্রামে প্রবেশ করতে হবে। আমি সাদ্দামকে বললাম গোটা কয়েক হেলিকপ্টারের ব্যবস্থা করার জন্য, আর সাদ্দাম আমার কথা এটাই করলো। সবাইকে নিয়ে আমি আমার জায়গা মতো চলে আসলাম। আর এসে দেখি হেলিকপ্টার আমাদের জন্য ওয়েট করছে। মোট 9টা হেলিকপ্টার এসেছে, আর 9টা হেলিকপ্টারের মধ্যে আমার লোকেরা সবাই উঠে পড়ল।
আমি আর সাদ্দাম একটার মধ্যে উঠে পড়লাম। হেলিকপ্টার যেতে শুরু করলো। আর বেশ 30 মিনিটের মধ্যেই আমরা চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালাম। আসতে তেমন কোনো সমস্যা হয়নি। আর আমরা চট্টগ্রাম সার্কিট হাউসে ল্যান্ড করলাম। আর সার্কিট হাউসে ল্যান্ড করার পরে হেলিকপ্টারগুলো চলে গেল। তারপর আমরা সবাই গাড়ি করে যেতে শুরু করলাম। আর বেশ কিছু সময় পরেই চারপাশ থেকে গোলাগুলির শব্দ ভেসে আসতে লাগলো। কেউ আমাদের গাড়িকে উদ্দেশ্য করে গুলি করছে। আমি গাড়িটাকে খোলা জায়গায় নিয়ে যেতে দেখলাম। শহরের অবস্থাটা অনেক খারাপ। শহরের সব কিছু তছনছ হয়ে গেছে। রাস্তার মধ্যে একটা মানুষ দেখা যাচ্ছে না। গাড়িটা ফাঁকা স্থানে চলে আসলো। আর ফাঁকা স্থানে আসার পরে আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। কাল থেকে নামার পরে আমি সবাইকে বললাম সবাইকে চারদিক থেকে ঘিরে ফেলার জন্য। তারপর আমি যথারীতি আমার পিস্তল বের করলাম। আর পিস্তল বের করার পরে ভালোভাবে লোড করে নিলাম। লোড করার পরে আমি ওদেরকে গুলি করতে লাগলাম। রাফি, তুই এখানে থাকিস না প্লিজ, আমার কাছে চলে আয়। তুই আমার সঙ্গে চলে আয়। এই অবস্থা দেখে তাহলে আমরা গাড়িতে করে চলে যাব, কারণ তুই একে চিনিস না। ড্রাগনের সমস্ত ফাইট জানা আছে ওর। এমন কোনো ফাইট নেই যে সে জানে না। ও সব রকমের সিচুয়েশন খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে। ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না। এই ড্রাগন কিংকে আমি মেরে তারপরে এখান থেকে আসব। শালাকে আমাদের চট্টগ্রামে পাঠিয়েছি। শালার নিচে থেকে শিকারের কাছে ধরা দিয়েছে। এইভাবে ছেড়ে দিলে তো আর চলবে না। রাফি, তুই বুঝতে পারছিস না তুই কত বড় ভুল করছিস। আমার কথাটা একটু বুঝতে চেষ্টা কর। তোর সামনে অনেক বিপদ, তুই সামনে এগিয়ে যাস না। ও কিন্তু অনেক ভয়ঙ্কর টাইপের। ওর থেকে না হলেও 100 মিটার দূরে থাকবি, না হলে কিন্তু যে কোনো সময় তোকে অ্যাটাক করতে পারে। আর অ্যাটাক করলে কোনো বাপের ক্ষমতা নেই এখান থেকে তোকে রক্ষা করার মতো। এমনকি আমি নিজেও তোকে পারবো না রক্ষা করতে। তুই সামনে এগিয়ে যাবি না। ভাইয়া, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, তাই না? আর তুমি নিজেই তাকে ভয় পাচ্ছ। আর তুমি নিজে তাকে কি করবে? তোমার কোনো কিছু করতে হবে না। দেখো আমি কি করি। চট্টগ্রামে যেহেতু তাকে পাঠিয়েছি, আর কোনো চিন্তা নেই। তাকে এই চট্টগ্রাম থেকে মেরেই তারপর আমি শান্ত হব। এর আগে শান্ত হব না। তুমি কোনো চিন্তা করো না। তুমি পারলে গাড়িতে গিয়ে বসো। রাফি, তুই বুঝতে চেষ্টা কর। আমরা এখানে সংখ্যায় অনেক কম আছি। আর আমার যারা লোকজন রয়েছে তারা ওদের মতো ফাইট করতে পারবে না। আমাদেরকে আরও লোকজন নিয়ে আসতে হবে। চল আমরা এখন চলে যাই। আমরা কখনোই তার সঙ্গে পারবো না। এবারে আমি রাফিকে জোর করে আমার গাড়িতে উঠালাম। আর গাড়িতে ওঠানোর পরে ড্রাইভারকে বললাম গাড়ি চালিয়ে যাওয়ার জন্য। আর বাকিরা ওদের বললাম গুলি করার জন্য, কারণ আমার কাছে আমার ভাই থাকলেই হলো। বাকিরা জাহান্নামে যাক, কোনো সমস্যা নেই। এদিকে আমি গুলি করতে করতে সামনে এগিয়ে গেলাম। আর সামনে এগিয়ে যাওয়ার পরে দেখলাম সালমান এবং তার ভাইরা রাফি ওরা গাড়িতে করে পালিয়ে গেছে। আমি অনেক বেশি ভুল করে ফেলেছি, কারণ সাদ্দামকে বলেছিলাম ও পাশ থেকে ঘিরে ফেলার জন্য, কিন্তু সাদ্দামও পাশ থেকে ঘিরে না ফেলে গুলি করছিল। আর সেই কারণেই ওরা পালিয়ে যেতে সাহস পেয়েছে। না হলে এখানে আজকেই তাদেরকে মেরে ফেলতাম। এখন রাশিয়ার সালমান চলে গেছে। আর এখন যাওয়ার পরে তারা বৈদেশিক কোনো সাহায্য নেবে, কারণ এটা ছাড়া তাদের কাছে আর কোনো পথ নেই। তারপর সবাইকে গুলি করে সেখানে মেরে দিলাম। আর আমি মাইকিং করতে বললাম সাদ্দামকে। সাদ্দাম সাধারণ মানুষকে শান্ত করার জন্য মাইকিং করলো। আর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ রাস্তায় চলে আসলো। রাস্তায় আসার পরে সবাই একসাথে সার্কিট হাউসে চলে আসলো। আর আমি হেলিকপ্টার থেকে বক্তব্য দিলাম। আমি বললাম, আপনারা ভয় পাবেন না, আপনারা এখন নিরাপদ আছেন। ওই সালমান এবং তার ভাই ওরা দুজন কোনো কিছুই করতে পারবে না। ওরা চট্টগ্রাম থেকে অলরেডি চলে গেছে আর কখনো চট্টগ্রামের দিকে ফিরেও তাকাবে না। আপনারা এখন যে যার মতো করে চলতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার টিম এখানে কাজ করবে, কোনো সমস্যা হলে তারা দেখবে। আপনারা নিশ্চিন্তে আপনাদের কাজ করতে পারেন। ধন্যবাদ। আর সবাই শুধু আমার জন্য দোয়া করবেন, আর কোনো বিষয়ের প্রয়োজন নেই। সাধারণ মানুষ আমার কথা শুনে হাততালি দিতে লাগলো। আর তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমিও হেলিকপ্টারে করে চলে আসলাম। আর আমার একটা টিমকে চট্টগ্রামে রেখে আসলাম, কারণ এরপরেও কোনো শিওর নেই, ওরা যে কোনো সময় অ্যাটাক আনতে পারে। তার জন্য আমি চট্টগ্রামে রনিকে রেখে আসলাম। রনি এবং তার টিম সেখানে থাকবে। তারপর আমি আবারও গোডাউনে চলে আসলাম।
আর এইভাবে বেশ পার হয়ে গেল কয়েকটা দিন। একদিন হঠাৎ করে মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেল। কলের শব্দে আমি মোবাইলটা রিসিভ করলাম। মোবাইলটা রিসিভ করার পরে দেখলাম আমাকে নীলা কল দিয়েছে। নীলা কল দেওয়ার পরে নীলা আমাকে বলতে লাগলো, কি ব্যাপার? আমি তোমাকে সেই কখন থেকে কল করছি আর তুমি কল ধরছো না কেন? এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাও নাকি? তোমার মাত্র 12টা বাজে। আমি তো বলেছিলাম যে আমি তোমাকে কল দেব, কথা বলবো। মাপ চাই আমি তোমার কাছে। আমি কথা বলতে পারবো না। এমনিতেই কতটা ধকল গেছে তুমি জানো। প্রতিটা দিন আমাকে কতটা পরিশ্রম করতে হয়। আর এত টেনশনের মধ্যে যদি ঘুমটা ভালো না হয় তাহলে আমি কিভাবে কাজ করব বলো? তোমার নামে একটা বিচার আছে। শোনো, প্রথম কথা হচ্ছে তুমি আমার বাবার সঙ্গে এরকম ব্যবহার কেন করো? তুমি জানো না যে উনি আমার বাবা, তবুও তুমি কেন এরকম ব্যবহার করো? আর উনি তো কোনো বেআইনি কাজ করছে না, উনি তো শুধু ওনার দায়িত্বটা পালন করছে সঠিকভাবে। আর হয়তো তোমার সঙ্গে একটু কটু কথা বলে, তার জন্য তুমি বাবার সঙ্গে এরকম ব্যবহার করবে? তুমি জানো তোমার একটা ক্লিপ সাংবাদিকরা প্রচার করেছে। বুঝতে পারলাম যে তোমার একটু কলিজায় আঘাত লেগেছে। সমস্যা নেই, এই কলিজাটা ততটা কষ্ট পাবে না। শোনো, আমি বিয়ে করে যখন তোমার বাবার সামনে দাঁড়াবো তখন তোমার বাবা কি করবে আমাকে সেটা উনি ভালো জানে। আর এগুলো না বললে তোর বাপ আমাকে কখনোই ছাড় দিয়ে কথা বলবে না। আর আমার সমস্যার কারণ হচ্ছে উনি, বুঝতে পেরেছ? আমার সকল কাজে বাধা দেয় উনি। যদিও উনি জানে যে আমি যেসব কাজ করি এসব কাজ করার মতো তাদের অ্যাবিলিটি নাই। কারণ আমি তাদেরকেই মারি যাদেরকে মারার ক্ষমতায় এই প্রশাসনের কখনোই নাই আর হবেও না কখনো, কারণ প্রশাসনকে ওরা কিনে নিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার সঙ্গে আমার সম্পর্ক দেখে বাবা আমাকে অনেক কথা বলেছে। এমনকি আজকে রাতে খাওয়ার সময় আমাকে থাপ্পড় মেরেছে, বলেছে তোমার সঙ্গে যেন আর কখনো যোগাযোগ না করি। এসব আর নিতে পারছি না। প্লিজ চলো না বিয়ে করে ফেলি। আর একবার বিয়ে করে একবার যদি বাবার সামনে যাই তাহলে বাবা আর কোনো কিছু বলবে না। বাবা আমার দিকে তাকিয়ে মেনে নেবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে এখন যে বিয়ে করতে পারবো না এটা তুমি খুব ভালোভাবেই জানো। আর একটা কথা শোনো, কালকে তোমার বাবা ঠিক এমন একটা খবর পাবে যে খবরটা পাবার পরে তোমাকে আরো অনেক কথা শোনাবে আমার নামে। তোমাকে নিজে থেকে টেলিভিশনের নিউজে দেখতে বলবে, এমনকি তোমরা দুজনে একসঙ্গে নিউজ দেখতে পারো। আচ্ছা তুমি এটা বলো, খুন করা কি তোমার একটা পেশা হয়ে গেছে, তাই না? প্রতিদিন খুন না করলে কি তোমার পেটের ভাত হজম হয় না? আর কত এসব করবে? সবকিছু মুক্ত হয়ে কেন তুমি ভালোভাবে বাঁচতে পারছো না বলো? নীলা, তুমি আমার ব্যাপারে জানো না। তুমি একদিন শুনতে চেয়েছিলে না যে আমি এইভাবে কেন এই পথে চলে এসেছি? শোনো, আমার বাবা ছিলেন রাজনীতিবিদ। হয়তো তুমি নাম শুনে থাকবে। নাম ছিল রফিক চৌধুরী। তিনি ছিলেন 9 নম্বর আসনের এমপি। আর বাবার অনেক শত্রু হয়ে যায়। আর এই সালমান আরও কয়েকজন মিলে বাবাকে হত্যা করে। তখন আমি ছিলাম ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। আর তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম নিজে কিছু করব। আর বাবার কারণে আমাকে অনেকজনই চিনে। আর বাবার যত লোকজন ছিল সবাই আমাকে বেশ সম্মান করত। আর আমিও ভেবেছিলাম অন্য লাইনে গিয়ে তাদেরকে নিজের হাতে শাস্তি দেব। আর বাবা মারা যাওয়ার পরে কিছুদিন পরে আমার মাকেও তারা হত্যা করে। আর আমি এসব প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে তৈরি করেছি এভাবে। যেহেতু বাবার অনেক লোকজন ছিল সেহেতু আমার নিজের গ্যাং তৈরি করতে কোনো সমস্যা হয়নি। তারপর আস্তে আস্তে সালমান এবং বাকিদের মারতে শুরু করি। আর এসব মারতে মারতে কখন যে আন্ডারওয়ার্ল্ডে জয়েন করি বুঝতেই পারিনি। আর এখন হয়ে গেছি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং ওরফে ড্রাগন। হ্যাঁ বুঝতে পেরেছি। তবে তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। তুমি তোমার বাবা মায়ের প্রতিশোধ নেওয়ার পরে তুমি আর কখনো এসব লাইনে যাবে না। তোমাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, তবু তুমি এসব ছেড়ে দেবে বলো? কোথাও যেতে হবে না। আমি আমার মা বাবার প্রতিশোধ নিতে পারলে আর এই সাধারণ মানুষ যদি শান্তিতে থাকতে পারে তাহলে আমি সব কিছু ছেড়ে দেব, কোনো সমস্যা নেই।
এই সালমানের একজন জঙ্গিবাদ এই দেশের মধ্যে তার বিস্তার করতে চাইছে, দেশটাকে পুরো লণ্ডভণ্ড করে দিতে চাইছে। আমি না থাকলে এই সালমান কি করবে সেটা তুমি নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো। হ্যাঁ, বুঝতে পেরেছি। তার সব সময় কি তুমি আমার সঙ্গে এগুলো নিয়ে কথা বলবে, নাকি একটু আমাদের কথাবার্তা বলবে বলো? শালার এমন একজনকে ভালোবাসি যে কিনা আমাদের কথা রেখে তার দেশের চিন্তা করে। আমি নীলার কথা শুনে হেসে দিলাম, মেয়েটা কতটা পাগলি। তারপর নীলার সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলার পরে কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা রেডি হয়ে নিলাম ভার্সিটিতে যাব বলে, কিন্তু আজকে বেশ অন্যরকমভাবে রেডি হয়ে নিলাম। প্রতিদিনকার মতো আমি খারাপ টাইপের হই না, স্টাইলিশভাবে রেডি হয়ে গেলাম। তারপর আমি গাড়িতে করে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে আসার পরে সবাই আমাকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে আছে, কারণ সবাই এতদিন একটা খ্যাত ছেলেকে দেখতো, কিন্তু আজকে সেই ছেলেটা এভাবে গাড়িতে করে আসবে, এত দামি গাড়িতে, এটা কেউ হয়তো আশা করেনি। আমি সরাসরি প্রিন্সিপালের রুমে চলে গেলাম। আর প্রিন্সিপালের রুমে যাওয়ার পরে দেখলাম প্রিন্সিপাল মোবাইলে কথা বলছে। আমি জানি প্রিন্সিপাল এখন কার সঙ্গে কথা বলছে। আর আমাকে দেখে প্রিন্সিপাল বলতে লাগলো, কি ব্যাপার তোমার, এত বড় সাহস? তুমি আমার অনুমতি না নিয়ে তুমি অফিসে প্রবেশ করেছো? আপনি যে এত বড় মাপের খেলোয়াড় এটা তো আমি জানতাম না স্যার। আর আপনার কাছে অনুমতি নিতে হবে কেন? আপনি তো কোনো মেয়েকে স্পর্শ করতে গেলে ওই মেয়েটার কোনো অনুমতি নেন না। তুমি কাকে কি বলছো? তুমি কি বুঝতে পারছো তুমি কার সামনে এখন দাঁড়িয়ে আছো? তোমার কোনো আইডিয়া আছে? স্যার, আপনার ব্যাপারে কোনো আইডিয়া থাকবে না এটা কি কখনো হতে পারে? আপনার ব্যাপারে সব আইডিয়া আমার আছে। আপনি কোন বিষয়টা জানতে চান আমার কাছে বলুন, আমি আপনাকে সব বিষয়ে বলতে রাজি আছি। আপনি একের পর এক হোস্টেলের মেয়েদেরকে পাচার করছেন আর ভার্সিটির মেয়েগুলোকে দিয়ে ড্রাগসের ব্যবসা করাচ্ছেন, আর এগুলোর পেছনে যে সালমান রয়েছে এগুলো আমি সবই জানি স্যার। কে তুই? আমার ব্যাপারে এত কিছু জানিস কি করে? সত্যি করে বল, না হলে কিন্তু তুই এখান থেকে যেতে পারবি না। আমি তোকে গুলি করে তোর খুলি উড়িয়ে দেব। আপনার পিস্তল থেকে যদি গরিবের হয় তাহলে আমার পিস্তল থেকে কি চকলেট বের হবে? প্রিন্সিপাল স্যার আপনাকে এখন মেরে এখান থেকে ভার্সিটিতে বের করবো, আর সবার সামনে আপনি এত অপমানিত হবেন যেটার বলার মতো নয়। এই বলে আমি প্রিন্সিপালকে মারতে শুরু করলাম, আর প্রিন্সিপাল আমার মায়ের খেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে গেল। আমি প্রিন্সিপালকে মারতে মারতে ভার্সিটির মাঠে এনে রাখলাম, আর তখন দেখলাম বাংলা শিক্ষক সেখানে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে তাকে মারতে শুরু করলাম, আর আমার লোকেরা তাদেরকে ধরে ফেললো। তারপর আমি সবার সামনে ওদেরকে হকি স্টিক দিয়ে ইচ্ছে মতো পিটাতে শুরু করলাম, আর ভার্সিটির লোকেরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল। তারপর ভার্সিটির ছাত্রছাত্রীরা আমার দিকে প্রশ্নবোধকভাবে তাকিয়েছিল। তারপর আমি তাদেরকে বলতে শুরু করলাম, তোমরা এতদিন জানতে আমি খ্যাত টাইপের একটা ছেলে, আসলে আমি ওরকম কোনো ছেলে নই। আমি তোমাদের বন্ধু না, আমি তোমাদের থেকে অনেক সিনিয়র, আর আমি ড্রাগন মাফিয়া কিং। আর এই যে যাদেরকে তোমরা পিতা মাতার পরে মনে করতে গিয়ে মানুষটা শিক্ষার গুরু, সেই গুরু যদি এরকম অন্যায় করে থাকে তাদেরকে এভাবে শাস্তি দেওয়া প্রয়োজন। এই আমাদের প্রিন্সিপাল ড্রাগসের ব্যবসা করতো গোপনে, কিন্তু প্রশাসন সেটা জেনেও না জানার ভান করে চলতো, কারণ প্রশাসনকে সে মোটা অঙ্কের টাকা দিত। আর সেই কারণে প্রশাসন মুখ বন্ধ করেছিল, বুঝতে পেরেছ? আর সঙ্গে জড়িত ছিল বাংলা শিক্ষক রফিকুজ্জামান এবং ইংরেজির জামান স্যার। ওরা তিনজনে মিলে ড্রাগসের ব্যবসা করত, সঙ্গে এই ভার্সিটির মেয়েগুলোকে বিদেশে পাচার করার সঙ্গে জড়িত আছে। আর এসব কিছু লিড দিচ্ছে সালমান এবং রাফি, আর ওরা সালমান এবং রাফির হয়ে কাজ করে। আশা করি তোমরা সব কিছুই বুঝতে পেরেছ। আমি এই কথাগুলো বলার পরে সবার সামনে তাকে গুলি করে দিলাম, আর গুলি করে দেওয়ার পরে তারা ছটফট করতে করতে সেখানেই মারা গেল। তারপর হঠাৎ করেই আমার মোবাইলে একটা কল আসলো। আমি কলটা রিসিভ করলাম, আর কলটা রিসিভ করার পর ওপাশ থেকে কেউ একজন বলতে লাগলো, কিরে, তুই তো আমার সবাইকে শেষ করে দিয়েছিস, আমার পুরো সাম্রাজ্য তুই ধ্বংস করে দিয়েছিস, কিন্তু তোর জানে জিগার বন্ধু এবং তোর ভালোবাসার মানুষ এখন আমার কাছে জিম্বি। চলে আয়, তোর সঙ্গে অনেক কাহিনী করার বাকি আছে। যদি তুই না আসিস তাহলে কি হতে পারে বুঝতেই তো পারছিস। তোর আদরের বন্ধু, এতদিনের বন্ধুত্ব, তারপর আবার তোর ভালোবাসার মানুষ।
সালমান, তুই যেটা করেছিস সেটা অনেক বেশি ভুল করেছিস। তুই জানিস না তুই কাকে তুলে নিয়ে এসেছিস? সাদ্দাম, যে কিনা গোটা মাফিয়ার একটা ত্রাস, তাকে তুলে নিয়ে গিয়ে তুই অনেক ভুল করেছিস। আর নীলার কথা বলছিস? আর নীলা নিজেই তো একটা অ্যাটম বোম। তুই জানিস না আমি কি করেছি। তুই শুধু শুধু এভাবে লাফাচ্ছিস। ওসিকে আমি নিজেই থানা থেকে উঠিয়ে এনেছি। যদি ক্ষমতা না থাকতো তাহলে কি আর থানা থেকে তাকে উঠিয়ে নিয়ে আসতে পারতাম? ওসি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। তুই এভাবে কিডন্যাপ করে নিয়ে এসেছিস বলে তুই নিজেকে অনেক বড় মনে করছিস। কোনো কিছুই না, তুই একদম জিরো। ক্ষমতা কাকে বলে এটা তোকে আমি এসে তারপর বোঝাবো। শুধু শুধু ওদের কোনো ক্ষতি করিস না। তোর যত সমস্যা সব আমার সঙ্গে তোর খেলা হবে। আমার ড্রাগসের ব্যবসার মধ্যে তুই পুরো জল ঢেলে দিয়েছিস। পুরো ড্রাগসের ব্যবসা আমার এভাবে নিঃশেষ হয়ে যাবে আমি এটা কখনো কল্পনাও করিনি। তারপর আবার নারী পাচার তুই বন্ধ করে দিয়েছিস। সকল জায়গায় তুই সিকিউরিটি গার্ড দিয়েছিস। এই সব কিছু তোকে ধ্বংস করার জন্যই করেছি, আর এবার এসে তোকে ধ্বংস করব। তুই শুধু রেডি থাক, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই বলে আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে আমি এমপি সাহেবকে কল দিলাম, আর এমপি সাহেব কল রিসিভ করলো। আর কল রিসিভ করার পরে আমি তাকে সব কিছুই বললাম। আর সব কিছু শোনার পরে এমপি বলতে লাগলো, আর কিছু বলতে হবে না আমাকে, আমি কয়েকটা হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছি তোমার এখানে। আর কিছু কমান্ডো লাগলে বলতে পারো। আমি জানি তোমার কোনো কিছু লাগবে না, তবুও দিচ্ছি। তোমার এখানে পৌঁছে যাচ্ছি, কোনো চিন্তা করো না। পুলিশ এমন র্যাপ নিয়ে সেখানে পৌঁছাবো। এই বলে এমপি কল কেটে দিল। কল কেটে দেওয়ার পরে আমি আমার যত লোকজন আছে সবাইকে নিয়ে রেডি হলাম। আর সবাইকে আমি আমার একলা প্ল্যান বুঝিয়ে দিলাম, যেন ওরা খুব সহজেই আমরা তাদেরকে ধরে ফেলতে পারি। চারদিক থেকে কেউ যেন পালাতে না পারে। আর তখনই ভার্সিটির মাঠের মধ্যে হেলিকপ্টার ল্যান্ড করতে শুরু করলো। আর এক এক করে আমার লোকজন উঠে যেতে শুরু করলো। আর এক এক করে সকলে উঠে গেল। তারপর আমিও হেলিকপ্টারে করে সেই জায়গায় চলে আসলাম। সেখানে এসে হেলিকপ্টার থেকে নেমে পড়লাম। আর বাকিরা কেউ হেলিকপ্টারে রয়েছে, আবার কেউ নিচে নেমে গেছে। আমি নামার পরে আমি ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করার পরেই তখন সালমানের লোকজন আমাকে নিয়ে যায় ভিতরে। আর নিয়ে যাওয়ার পরে আমার সামনে এসে সালমান দাঁড়ায়। সালমান দাঁড়ানোর পরে তখন আমাকে বলতে লাগলো, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার সামনে ড্রাগন মাফিয়াকে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত ড্রাগন মাফিয়াকে আমি আমার আস্তানা পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। সিংহকে তার গুহার মধ্যে থাকতে দেওয়া উচিত। যদি তুই সিংহকে বের করতে চাস তাহলে নিজেরই বিপদ হবে, এবং তুই তোর নিজের বিপদ নিজেই ডেকে এনেছিস। শয়তানের বাচ্চা, তুই আমার অনেক ক্ষতি করে ফেলেছিস। আমি তোর পুরো পরিবারকে শেষ করে দিয়েছিলাম। তোকে শেষ করতে আমি অনেক খুঁজেছি, কিন্তু তোকে আমি এই শেষ পর্যন্ত খুঁজে পাইনি। আজকে পেয়েছি। আজকে তোকে ঠিক সেভাবেই মারবো যেভাবে তোর বাবাকে মেরেছিলাম আমি তোর মাকে মেরেছিলাম আমি। এই কথা শোনার পরে আমি সহ্য করতে পারলাম না। আমি চোখ বন্ধ করে সালমানের মুখে একটা ঘুষি মারলাম। আর ঘুষি মারার পরেই সালমানের মুখ ফেটে রক্ত বের হতে লাগলো। আর তখনই কয়েকজন এসে আমাকে মারতে শুরু করলো। আমিও তাদেরকে মারতে শুরু করলাম। আর তখনই চারদিক থেকে গোলাগুলি শব্দ ভেসে আসলো। আর সবাই চারদিক থেকে গুলি করছে। আর সালমানের লোকজন আমার লোকেদের কাছে মারা যাচ্ছে। আর তারপরে আমি সাদ্দাম এবং নীলার হাতের বাঁধন খুলে দেই। আর সাদ্দাম হাতের বাঁধন খোলার পরে সাদ্দাম ওদেরকে গুলি করতে লাগলো। আর আমি নীলাকে নিয়ে অন্য একটা জায়গায় চলে আসলাম। আর ওসি সাহেবকে তার বাঁধন খুলে দিলাম। আর ওসি সাহেব তাদেরকে গুলি করতে লাগলো। আর শেষ পর্যন্ত ওরা সেখানেই মারা যায়। রাফি আমার গুলিতেই মারা যায়। আর তখন দেখলাম সালমান পালিয়ে যাচ্ছে। আমি তাকে গিয়ে ধরে ফেললাম। ধরে ফেলার পরে সালমান আমাকে বলতে লাগলো, ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আর কখনো এমন ভুল করব না। তুই যে পরিমাণ পাপ করেছিস, তোকে যদি আমি ছেড়ে দেই তাহলে লোকজন তোকে এমনিতেই থাপ্পড় দিতে দিতে মেরে ফেলবে। কারণ আমি না মারলেও তোকে জনগণ এমনিতেই মেরে ফেলবে। আমি জানি আমি অনেক বেশি পাপ করেছি। আমি মানুষের অনেক ক্ষতি করেছি। তবুও আমি তোর কাছে মাপ চাইছি। তুই পারবি আমাকে বাঁচাতে। তুই ছাড়া আর কেউ পারবে না আমাকে বাঁচানোর জন্য। আর কোনো কথা না বলে তাকে গুলি করে দিলাম। আর গুলি করে দেওয়ার পরে সে সেখানেই ছটফট করতে করতে মারা গেল।
তারপর আমি ওসি সাহেবের কাছে আসলাম। ওসি সাহেবের কাছে আসার পরে আমি ওসি সাহেবকে বললাম, ওসি সাহেব, আমি একজনকে খুন করেছি, আমি অপরাধী, আমাকে অ্যারেস্ট করুন। আমি আপনাকে একদিন বলেছিলাম আমি নিজে থেকেই আপনাকে ধরা দেব। আজকে ধরা দিয়েছি। আজকে থেকে আমি আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি। তারপর আবার একজন জঙ্গিবাদকে শেষ করতে পেরেছি। সাধারণ মানুষ এখন নিরাপদে রাতে ঘুমাতে পারবে, আর কোনো আতঙ্কে থাকবে না দেশের মধ্যে। আসলে তোমাকে কি বলবো আমি আসলে বুঝতে পারছি না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম, কিন্তু তুমি সঠিক ছিলে। আসলে আমরা আইনের কাছে বাধা, কিন্তু তুমি তো বাধা নেই। তোমার জায়গায় থাকলে হয়তো আমিও এটাই করতাম। তোমার যেন কিছু না হয় সে কারণে আমি নিজে থেকে উপরে প্ল্যান করব যেন তোমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়। আমার মেয়েটা তোমাকে সত্যিই অনেক বেশি ভালোবাসে। তখনই নীলা এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। তারপর আমিও তাকে জড়িয়ে ধরলাম। আর কিন্তু আইনের কাছে আমি জিম্মি। তারপর আমাকে থানায় নিয়ে আসা হলো, আর আদালতে আমাকে 1 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করলো। আর আমিও সেটা মাথা পেতে নিলাম। আমার আচার ব্যবহার ভালো দেখে 6 মাসের মধ্যেই আমার জামিন হয়ে গেল। আজকে 6 মাস পরে কারাগার থেকে বের হলাম, আর এই বের হবার পরে দেখলাম মানুষটা দূরে দাঁড়িয়ে আছে, আমাকে দেখেও না দেখার ভান করে আছে। আমি তাড়াতাড়ি করে তার কাছে আসলাম। তার কাছে আসার পরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে গিয়ে বললাম, আমার অনেক বাসরাত করার ইচ্ছে ছিল, কিন্তু যদিও একটু দেরি হয়ে গেছে, কিন্তু ততটাও দেরি হয়নি বিয়ে করার মতো। বাসরাত করার মতো সময় এখনো আমাদের কাছে আছে। শয়তান ছেলে, ফাজিল ছেলে, তুমি কিরকম মানুষ গো? এটা কি তুমি জেলে গিয়েছিলে নাকি শ্বশুর বাড়ি গিয়েছিলে বলো তো? তোমাকে জেলে থেকে আমার সঙ্গে ফোনে কথা বলেছো শুধুমাত্র আমার বাবার কারণে। তাই তো বলতে হবে যে শ্বশুরের মতো একটা শ্বশুর পেয়েছো। শোনো, আমি যদি কষ্ট পাই তাহলে তার মেয়ে কষ্ট পাবে। আর কোনো বাবাকে চাইবে যে তার মেয়েটা কষ্ট পাক? এজন্যই আমাকে সেবা যত্ন করেছে এই 6 মাস। তবে ভিতরে থাকতে ভালোই লেগেছে, খারাপ না। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি ভিতরেই থাকতে, কেন আবার বাইরে আসতে গেলে? বাইরে আসা তো আমার কোনো প্রয়োজন নেই, কারণ বাইরে তো তোমার কেউ থাকে না। যে থাকে সে তো ভালোই না তোমার জন্য। হয়েছে, আর ফাইজলামি করতে হবে না। এখন যে কাজ বাকি আছে সেই কাজটা করো তাড়াতাড়ি। আমার আর সহ্য হচ্ছে না তোমাকে। কবে যে আদর করতে পারবো সেটাই চিন্তা করছিলাম। নীলা আমাকে হাসতে হাসতে সবার সামনে জড়িয়ে ধরলো, আর আমিও তাকে জড়িয়ে ধরলাম। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। রাস্তার একপাশে দাঁড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতেছি আর সিগারেট খাচ্ছি। এমন সময় কোথা থেকে যেন একটা মেয়ে সামনে চলে আসলো, আর আমাদের দিকে এমনভাবে তাকিয়ে আছে বলে বোঝানো যাবে না। এই যে আপু, আমাদের দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন নাকি? পাশের সাইনবোর্ডে কি লেখা আছে ভালো করে পড়তো আর জোরে জোরে পড়বি, যাতে আমি শুনতে পারি। সাইনবোর্ডের দিকে তাকিয়ে দেখি লেখা আছে এখানে স্মোক করা যাবে না। সরি আপু, ভুলে আমরা এখানে দাঁড়িয়ে সিগারেট খেয়ে ফেলেছি। এই ভুলের জন্য তোকে জেলে দেব, এটা তো জানিস ভালো করে। বলেছি তো আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তোদের ক্ষমা করে দিলে আবারও এখানে এসে সিগারেট খাবি, তা তো হতে দেব না। রাইজার আব্বুকে ফোন দিয়ে বলতো এখানে আসতে। বন্ধুরে, পালাই এখান থেকে, না হলে আমাদের জেলে যেতে হবে। আর জেলে গেলে বুঝতেই তো পারছিস, আব্বু আম্মুর কেলানি খেতে যাব। হ্যাঁ বন্ধু, পালা। এক দৌড়ে চলে আসলাম বাসার সামনে, দুজন মিলে হাঁপাচ্ছি। এমন সময় আম্মু আমাদের দেখে বলতে লাগলো, কিরে মেয়ে, কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছিস কেন? চারদিকে আম্মুকে খুঁজতে লাগলাম, কিন্তু পাচ্ছি না। কিরে ইমতিয়াজ, আম্মু আমাদের কোথা থেকে ডাকতেছে? আম্মু কি কোথাও খুঁজে পাচ্ছি না। শালা, ছাদের উপরে দেখ আন্টি দাঁড়িয়ে আছে। এখন যদি ঘরে যাস তাহলে আন্টি বুঝে ফেলবে তুই সিগারেট খেয়ে এসেছিস। তা তো ঠিক বলছিস, কিন্তু এখন কি করব বলতো? আম্মু তো আমাদের দেখে ফেলেছে, আমরা তো আর কোথাও যেতেও পারবো না। আন্টি, আমি আর মেঘ একটু বাজার থেকে আসতেছি, এখন যাই। এই বেটা, তাড়াতাড়ি চল, এখান থেকে পালাতে হবে, না হলে আন্টি আমাদের রুমে নিয়ে যাবে। আমি আর ইমতিয়াজ চলে আসলাম 3 রাস্তার মোড়ে।
মামার চায়ের দোকানে বসে বসে এক হাতে চা আর এক হাতে রুটি নিয়ে খাইতেছে। এমন সময় পেছন থেকে কে যেন আমাদের শার্টের কলার ধরল। কোন শালার পুত্রে? আমি তোর কোনো শালাপালা লাগে না, আমি এই থানার ওসি। তোদের নামে থানায় ডায়েরি করেছে, চল থানায় নিয়ে যাব তোদের। ও পুলিশ কাকু, ও পুলিশ কাকু, আমরা কি করেছি? আমাদের থানায় নিয়ে যাবেন কেন? আমরা তো অতি নাবালক শিশু, আমাদের ধরে নিয়ে যাইয়েন না। সিগারেট খাওয়ার সময় এই কথা মনে ছিল না তোরা যে নাবালক শিশু? ওই সময় তো আমাদের আবেগ কাজ করছিল, কিন্তু বিবেক কাজ করে নাই, আর এর জন্যই তো আমরা সিগারেট খেয়েছি। এই যে আপনার বেল মাথায় হাত দিয়ে কসম করে বলতেছি, আমরা আর জীবনেও কারোর সামনে সিগারেট খাবো না। তোদের নামে থানায় অনেক ডায়েরি জমা হয়েছে, আজকে তোদের যেতেই হবে। ঠিক আছে, এত করে যখন বলতেছেন তাহলে ওকে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে যান, ও তো কোনো অপরাধ করে নাই। ঠিক আছে, তুই চল আমার সাথে। ইমতিয়াজ, মামা আমাকে বাঁচা। তুই চিন্তা করিস না, আমি উকিল নিয়ে আসতেছি। ঠিক আছে মামা, তাড়াতাড়ি আসিস। এই বলে পুলিশের সাথে চলে আসলাম থানায়। এসে দেখি ওই মেয়েটা বসে আছে। আমাকে দেখে বলতে লাগলো, আব্বু, এই ছেলেটাই আমার মুখের উপর সিগারেটের ধোঁয়া মেরেছিল। তুমি ওকে এমন শিক্ষা দেবে আজকে আর কোনোদিন যাতে এমন কাজ না করে। ঠিক আছে মামনি, তুমি বাসায় যাও, আমি ওর বিচার করতেছি। আমি দেখব ওর কি বিচার করো, আমার সামনে বিচার করবে ওর। না মামনি, তুমি বাসায় যাও, আমি ওর বিচার করতেছি। একবার যখন বলেছি যাব না, তখন যাবই না। আগে ওর বিচার করবে, এরপর যাব। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। রহিম সাহেব, আমার লাঠিটা নিয়ে আসেন। স্যার, আপনার লাঠি? লাঠিটা দেখেই ভয়ে কলিজা শুকিয়ে গেল। পুলিশ আমাকে নিয়ে একটা ঘরের ভেতরে ঢোকালো আর বলতে লাগলো, বাবা, এই বয়সে জীবনটাকে নষ্ট করে দিও না, সিগারেট খাওয়া ছেড়ে দাও। আর আমি কি বলতেছি মন দিয়ে শোনো। জি স্যার, বলেন। আমি তোমাকে মারবো না, আমি যখন বলবো তখন তুমি চিৎকার করতে থাকবে জোরে জোরে, যাতে বুঝতে পারে আমি তোমাকে শাস্তি দিচ্ছি। ঠিক আছে স্যার। কিছুক্ষণ পর পুলিশ বলতে লাগলো, নাও এবার চিৎকার করো। আম্মু গো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, মরে গেলাম। এসব বলতেছি জোরে জোরে। আর পুলিশ স্যার মাঝে মাঝে বাইরে উকি দিয়ে দেখতেছে মেয়েটা আছে নাকি। মেয়েটা চলে যেতেই আমাকে বলতে লাগলো, দেখো, তোমাকে এবার মাফ করে দিলাম, আর কোনোদিন যদি দেখি তোমাকে সিগারেট খাইতে, তাহলে তখন এমনভাবে পিটাবো যাতে আমার কথা মনে থাকে সব সময়। ঠিক আছে স্যার, আপনার সামনে আর সিগারেট খাবো না। এই বলে চলে আসলাম বাইরে। এসে দেখি ইমতিয়াজ উকিল নিয়ে দাঁড়িয়ে আছে। কি রে মামা, উকিল লাগবে না তো? স্যার আমাকে ছেড়ে দিয়েছে। এত সহজেই তোকে ছেড়ে দিল কি করে? আর তুই স্যারকে কি বলেছিস? কিছুই বলে নাই। আচ্ছা বাসায় চল, এরপর তোকে সব খুলে বলবো এখানে কি কি হয়েছে। ঠিক আছে চল। আর উকিল সাহেব, আপনাকে ধন্যবাদ কষ্ট করে আমার সাথে আসার জন্য। আমি আর ইমতিয়াজ চলে আসলাম বাইরে। রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, তোরা কোথায় ছিলি সারাদিন? তোদেরকে এতবার ফোন দিলাম, ফোন রিসিভ করলি না। কোথায় থাকিস তোরা দুজন? কোথায় আর থাকবো আম্মু, এই তো একটু ঘোরাঘুরি করছিলাম। এখন তো কলেজ বন্ধ, এই জন্য আর কি। তাই বলে সারাদিন না খেয়ে ঘোরাঘুরি করবি? এটা কি করে হয়? যা, দুজন ফ্রেশ হয়ে নে, তোদের জন্য খাবার রেডি করতেছি। আন্টি, আমি বাসায় চলে যাই, এখন খাবো না কিছু। তা বললে তো হবে না, তোমাদের খেতেই হবে। তুমি তো আসোই না আমাদের বাসায়, আজকে এসেছো, আজকে খেয়ে যাও। ঠিক আছে আন্টি। আমি আর ইমতিয়াজ ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। দুজন বসে ফোনে গেম খেলতেছি। এমন সময় ইমতিয়াজ বলল, মামা আজকে যাই রে, আম্মু ফোন দিতেছে। এই দেখ 10 বার ফোন দিয়ে ফেলেছে এখন। ঠিক আছে চল, তোদের বাসায় দিয়ে আসি তোকে। আমাকে দিয়ে আসতে হবে না, তুই ঘরেই থাক, আমি একাই চলে যেতে পারবো। ঠিক আছে তাহলে। ইমতিয়াজ চলে গেল। দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। রাতে আম্মুর ডাকে ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে টিভি দেখতেছি।
এমন সময় আব্বু এসে বলতে লাগলো, শুনেছ মেঘের মা, কালকে আমাদের বাসায় নীলা আসবে। সত্যি বলতেছো? তা কখন আসবে? এই তো বিকেলের দিকে আসতে পারে। তুমি রান্না বান্না করে রেখো যাতে নীলামা এসে খাবার খেতে পারে। আর সকালে বাজার থেকে কি আনবো সবকিছু একটা লিস্ট করে দিও। ঠিক আছে, লিস্ট করে দিবনে। আম্মু, এই নীলা মেয়েটাকে, আর ওর কথা শুনে তুমি এত খুশি হচ্ছ কেন? নীলা হচ্ছে তোর চাচাতো বোন। ও গ্রামে থাকে, কয়েকদিন হলো ঢাকা শহরে এসেছে, আর কালকে আমাদের বাসায় আসবে। তোকে একটা কথা সাফ সাফ বলে দিই, নীলার সাথে কিন্তু ঝগড়া লাগাবি না। ঠিক আছে আম্মু, লাগবো না। এই বলে চলে আসলাম আমার রুমে, দরজাটা লাগিয়ে দিয়ে ল্যাপটপটা বের করলাম। তারপর সাইবার জগতে প্রবেশ করতেই আমার নামটা ভেসে উঠল, দ্য ডেভিল কিং অফ দ্য বেক। লেখাটা উঠতেই বাকি হ্যাকাররা সতর্ক হয়ে গেল। এই নামটা সবার কাছে পরিচিত। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি রাসেল ফোন দিয়েছে। হ্যালো রাসেল, কি খবর তোমার? এই তো ভাই, খবর ভালোই। আপনার কি খবর? আমার খবর ভালোই। তা হঠাৎ ফোন দিলে যে, কোনো প্রবলেম হয়েছে নাকি? ভাই, কে বা কারা যেন বাংলাদেশের টপ ব্যাংক অ্যাকাউন্টের সার্ভার হ্যাক করে নিয়ে গেছে। অ্যাকাউন্টের সকল টাকা তাদের আয়ত্তে করে রেখেছে। আপনাকে আসতে হবে কালকে। কোথায় আসতে হবে বলো, আমি আসব। সকালে আপনার ফোনে ইমেইল করে পাঠিয়ে দেবনে কোথায় আসতে হবে আপনাকে। ঠিক আছে। আর তোমাকে যে একটা কাজ দিয়েছিলাম, ওটার খবর কি? ভাই, ওর নাম হচ্ছে আকাশ, দুবাইয়ের টপ মাফিয়া কিং। আর ও আগামী 3 দিন পর ঢাকা আসতেছে একটা ডিল ফাইনাল করতে। ঢাকা কোন জায়গায় আসতেছে আমাকে জানিও, ওর ব্যবস্থা আমি করব। ঠিক আছে ভাই, এখন রাখি, একটা কাজ আছে, করতে হবে ওটা। ঠিক আছে, কাজ করো মন দিয়ে। আর যদি কিছু লাগে তাহলে আমাকে ফোন দিবে সাথে সাথে, ঠিক আছে? ভাই, আপনি এত বড় একজন হ্যাকার যে 1 মিনিটে সকল ইনফরমেশন নিজের আয়ত্তে করে নিতে পারে, তাকে আমি সাহায্য করতেছি, এটা আমার ভাগ্য। আর ভাই, আপনি হ্যাকার জগতে ফিরে আসেন। আর আপনার মাফিয়া গ্যাং এখন কে চালায়? হ্যাকার জগতে ফিরে যাব না এখন, আগে বাহিরের আবর্জনাগুলো একটু সাফ করে নেই, এরপর হ্যাকার জগতে ফিরে যাব। ঠিক আছে ভাই, তাহলে এখন রাখি। ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ কাজ করে ঘুমিয়ে গেলাম। সকালে বাহিরে পুলিশের গাড়ির সাইলেনের শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল আমার। এখন আবার কে আসলো এত সকালে? ঘুম ঘুম চোখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। নিচের দিকে তাকাতেই তো অবাক, আরে এটা তো সেই মেয়ে যে আমাকে পুলিশের হাতে মার খাওয়াতে চেয়েছিল। মেয়েটা আমাকে দেখার আগে চলে আসলাম ঘরের ভিতরে। দরজাটা বন্ধ করে দিলাম যাতে আমার রুমে না ঢুকতে পারে। ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম নিচে। আম্মু, আমি বাইরে যাচ্ছি, সকালের নাস্তা করে নিব না বাইরে। বাইরে খেতে হবে না, এখানে বস, খাবার দিতেছি। এখন খাওয়ার সময় নেই আম্মু, আমার জরুরি একটা কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। এই বলে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাইকটা নিয়ে সোজা চলে আসলাম রাসেলের দেওয়া ঠিকানায়। গেট দিয়ে প্রবেশ করতেই ম্যানেজার এসে আমাকে নিয়ে গেল ভিতরে। স্যার, আপনি যে করেই হোক না কেন, আপনি আমার জীবনটা রক্ষা করুন। এই টাকাগুলো যদি না ফেরত আনতে পারি তাহলে আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। এখানে চুপ করে বসেন, আমি দেখতেছি কি করা যায়। এই বলে ব্যাগ থেকে ল্যাপটপটা বের করলাম। আমার ডিভাইসটা চালু করে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে বুঝতে পারলাম এটা কোনো সাধারণ হ্যাকারের কাজ নয়, এটা লেডি হ্যাকারের কাজ। 10 মিনিটের মধ্যে অ্যাকাউন্টের সকল কিছু আবার ফিরিয়ে আনলাম। ম্যানেজার সাহেব, আমি ভালো একটা সিকিউরিটি দিয়ে গিয়েছি, আর যদি সমস্যা হয় তাহলে এই নাম্বারে আমাকে ফোন দিবেন। ধন্যবাদ তোমাকে, আর এই নাও তোমার পেমেন্ট। টাকাগুলো নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আব্বু এসে দরজা খুলে দিল। কি ব্যাপার আব্বু, আজকে অফিস যাও নাই? না রে, কয়েকদিনের জন্য ছুটি নিয়েছি। নীলা মামনি, এদিকে আসো, তোমার সাথে আমার ছেলের পরিচয় করিয়ে দেই। জি চাচা, বলেন। নীলা, এই হচ্ছে আমার ছেলে, ওর নাম হচ্ছে মেঘ। তা না হয় বুঝলাম, কিন্তু ও ঘরের ভেতরে মাস্ক পরে আছে কেন? ঘরে কি চিকা মরছে নাকি যে ও মাস্ক পরে আছে? এই মেঘ, তোর মাস্ক খোল।
মাস্কটা খুলতেই নীলা আমাকে দেখে চমকে উঠল আর বলতে লাগলো, তুই এখানে কি করে? আমি আমার বাড়িতে থাকবো না তো আপনি থাকবেন নাকি আমার বাড়িতে? আর আপনি আমাকে চিনেন নাকি? তো চিনবো না তোকে? গতকাল না তোকে পুলিশে ধরে নিয়ে গেছে? জেল থেকে ছুটি আনলো কে তোকে? নীলা, তুমি এসব কি বলতেছো? তোমার কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। চাচা, মেঘকে কালকে পুলিশ ধরে নিয়ে গেছিল। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে ওর শার্ট খুলে দেখেন, ওর পিঠে এখনো দাগ আছে। থানায় ওকে মেরেছে অনেক। এই তোর শার্ট খোল তো দেখি। আমি আমার শার্টটা খুলে ফেললাম। এই দেখো আব্বু, আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যাইতো আর আমাকে যদি মারতোই, তাহলে আমার পিঠে দাগ নেই কেন? নীলামা, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। মেঘ এমন কাজ করতে পারে না। আর জেলে তো যাওয়া দূরের কথা। নীলা মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগলো, কিন্তু চাচা, ঠিক ওর মতোই সেম চেহারা। আচ্ছা, সব বাদ দাও তো এখন। মেঘ, যা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবো সবাই একসঙ্গে। ঠিক আছে আব্বু, আমি আসতেছি। এই বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় নীলা আমার গলা চেপে ধরে বলতে লাগলো, সত্যি করে বল, তুই ছিলি নাকি থানায়? যদি সত্যি কথা না বলিস তাহলে তোকে গলা টিপে এখনই মেরে ফেলবো এখানে। আম্মু গো, তোমার ছেলেকে মেরে ফেললো গো। এই বলে দিলাম জোরে এক চিৎকার। আমার চিৎকার শুনে আম্মু আব্বু দুজনেই নিচে এসে দেখে নীলা আমার গলা চেপে ধরে আছে। আব্বু আম্মু দুজন মিলে নীলাকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল। নীলা, এসব কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? আর একটু এভাবে থাকলেই তো মেঘ মরে যেত। ও মরলে তো খুব ভালো হতো আমার জন্য। কি সব আবল তাবল বলতেছো? আম্মু, ওকে মনে হয় জিনে ধরেছে। তুমি তাড়াতাড়ি ওকে বাড়ি থেকে বিদায় করো, তা না হলে কিন্তু আমাকে মেরেই ফেলবে। আমি তোর চাচার সাথে এক্ষুনি কথা বলতেছি। সরি চাচি, আসলে আমি ভুল করে মেঘের গলা চেপে ধরেছিলাম। সরি রে মেঘ, আমাকে মাফ করে দে। আমি মাফ করতে পারবো না। আরেকটু হলে যদি আমি মারা যেতাম। এই বলে চলে আসলাম আমার রুমে। কি আজব মেয়ে রে বাবা। দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গিয়েছে খেয়ালই নেই। হঠাৎ ঘুম ভাঙলো বুকে ভারী কিছু অনুভব করে। তাকিয়ে দেখি নীলা আমার বুকে শুয়ে আছে। ধাক্কা দিয়ে নীলাকে নিচে ফেলে দিলাম। এই মেয়ে, তুমি আমার রুমে কি করে আসলে? হ্যাঁ, এটা পরে বলতেছি, আগে বল তুই আমাকে ফেলে দিলি কেন? তুমি কি আমার বউ নাকি যে আমার বুকের উপর শুয়ে থাকবে? বউ না তো কি হয়েছে, বোন তো লাগি। আল্লাহ, আমারে উঠাইয়া নেও না কেন? এই মেয়ের জ্বালায় আমি পাগল হয়ে যাই। এই বলে উঠে চলে আসলাম নিচে। আম্মু, নীলা আবারও কি করেছে তোকে? কি করে যে বলি তোমাকে লজ্জার কথা। থাক, বলতে হবে না। কিছু খাবি নাকি? না, কিছু খাবো না। আমি বাইরে যাচ্ছি। আর হ্যাঁ, নীলাকে আমার রুমে যেতে দিও না। ও সবকিছু শেষ করে ফেলবে আমার। ঠিক আছে, আমি নীলাকে মানা করে দিতেছি এক্ষুনি। আম্মু চলে গেল উপরে। আমিও বাইরে চলে আসলাম। বাইকটা নিয়ে সোজা জামরুল গাছের নিচে চলে আসলাম। কিরে ইমতিয়াজ, সৌরভ, কেমন আছিস? আমরা তো ভালো নাই রে দোস্ত। তুই তো সুখে আছিস। তোর চাচাতো বোন এসেছে। শালা, এটা চাচাতো বোন নাকি দজ্জাল এসেছে? দুপুরের দিকে আমার গলা চেপে ধরেছিল। বিকেলে ঘুমিয়েছিলাম, ওই সময় আমার রুমে গিয়ে। তোর রুমে গিয়ে কি করছিল বল বল। থাক, বলার আর প্রয়োজন নেই। আর বিশেষ করে মেয়েটা জানিস কে? গতকালকে যে মেয়েটা আমাকে বলেছিল পুলিশে ধরিয়ে দেবে, সেই মেয়েটাই আমার চাচাতো বোন। তাহলে ভাই, আমি তোর কাছে মাপ চাই। আমার কাছে আসিস না তুই। কখন জানি ওই মেয়েটা তোর মতো আমাদের উপরে অত্যাচার করবে। শালা, তোরা আর ভালো হলি না। এ বলে ইমতিয়াজের মাথায় একটা ঘাটটা মারলাম। 3 বন্ধু মিলে গল্প করতেছি, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আমার গ্যাং থেকে ফোন দিয়েছে। কিরে, কে ফোন দিয়েছে? বাসা থেকে ফোন দিয়েছে। তোরা বস এখানে, আমি কথা বলেই আসি। ঠিক আছে, যা তাহলে। আমি চলে আসলাম একটু সাইডে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আশিক বলতে লাগলো, ভাই, আজকে রাতে একটা মিশন আছে।
আপনাকে আসতে হবে। আমরা একা একা মিশনটা কমপ্লিট করতে পারবো না, একটু বড় মিশন এটা। লোকেশনটা কোথায়? সব কিছু পাঠিয়ে দিও আমাকে, আমি চলে আসবো ঠিক টাইমে। ঠিক আছে ভাই। আর রাসেল আমাকে ফোন দিয়েছিল, কিছু ইনফরমেশন দিয়েছে, আপনি আসলে এরপর বলবো আপনাকে। ঠিক আছে আশিক, এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর ফোন কাটতেই ইমতিয়াজ জিজ্ঞেস করতে লাগলো, কিরে মামা, কি হয়েছে? বাসা থেকে ফোন দিয়ে কি বললো? কি আর বলবো রে মামা, এই যে বাজার থেকে কিছু নিয়ে যেতে বলতেছে, এর জন্য ফোন দিয়েছিল। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে চলে আসলাম বাসায়। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, এমন সময় ফোনে 2টা মেসেজ আসলো। মেসেজগুলো পড়ে চলে আসলাম আমার রুমে। তারপর কোমরে 2টা পিস্তল গুজে চলে আসলাম বাহিরে। এসে দেখি নীলা কার সাথে যেন ফোনে কথা বলতেছে। আমাকে দেখে ফোনটা রেখে দিল আর বলতে লাগলো, এই কোথায় যাইতেছিস রে? মরতে যাইতেছে, যাবি আমার সাথে? হ্যাঁ যাব, চল। আইছে আমার সাথে যাইতে। এই বলে বাইকটা নিয়ে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি আমার লোকেরা দাঁড়িয়ে আছে আমার জন্য। ওদের ইশারা দিতেই গাড়ি নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। আমিও তাদের পিছু পিছু যেতে লাগলাম। কিছু দূর যেতে আশিক বলতে লাগলো, ভাই গাড়িগুলো নিয়ে আমাদের আর সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। যদি গাড়িগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাই তাহলে ওরা বুঝে ফেলবে আমরা চলে এসেছি। তাহলে গাড়িগুলো ওই পাশে একটা ঝোপের আড়ালে রেখে আয়, আমি বাকি লোকদের নিয়ে সামনের দিকে যাচ্ছি। ঠিক আছে ভাই, আপনি যান তাহলে। আমি আর আমার কিছু লোকজন মিলে চলে আসলাম সামনের দিকে। গিয়ে দেখি মাফিয়ার লোকেরা তাদের কাজ চালিয়ে যাইতেছে। স্নাইপারে বুলেটগুলো ভরে ভরে উড়াধুরা গুলি করতে লাগলাম। তারপর আমাদের আচমকা গুলি করা দেখে ওরা কিছুই বুঝতে পারল না। 1 ঘন্টার মধ্যেই মিশন কমপ্লিট করে চলে আসলাম বাসায়। এসে দেখি নীলা বসে বসে ল্যাপটপে কি যেন করতেছে। চুপচাপ তার পেছনে গিয়ে দাঁড়ালাম আর দেখতে লাগলাম কি কি করে সে। কি আর দেখবি, দেখ কি করি আমি। তুই আমাকে দেখে ফেলেছিস নাকি? এটা বলতেই নীলা আমার চুলগুলো ধরে টানতে লাগলো। নীলা, ছেড়ে দে বলছি। আজকে তোকে ছাড়বো না, আজকে তোর রক্ত চুষে খাবো। এই বলে নীলা আমার ঠোঁটে কামড় দিয়ে বসলো। আউ বলে চিৎকার দিয়ে উঠলাম। নীলাকে ছাড়াতেও পারছি না, এমন ভাবে কামড় দিয়ে ধরেছে। কিছুক্ষণ পর নীলা ছেড়ে দিতেই ঠোঁটে হাত দিয়ে দেখতে লাগলাম। ঠোঁট থেকে গড়গড় করে রক্ত পড়তেছে। কিরে, এটা কি করলি? দেখ তো, এখন রক্ত পড়তেছে। ওই সময় না নিয়ে যাওয়ার ফল এটা। আমার সাথে লাগতে আসবি না, যদি লাগতে আসিস তাহলে পরের বার ঠোঁট সহ উঠিয়ে নিয়ে আসবো। এবার তো শুধু কামড় মেরে রক্ত বের করছি। নীলাকে কিছু না করেই চলে আসলাম রুমে। এসে দেখি আমার ল্যাপটপ বিছানার উপর রাখা আছে। কি ব্যাপার, আমার ল্যাপটপ এখানে আনলো কে? ল্যাপটপের সকল কিছু চেক করে দেখতে লাগলাম। অ্যাকাউন্ট সিস্টেমের ওই লক খুলতে পারে নাই, আল্লাহর রহমতে বেঁচে গিয়েছি। ল্যাপটপটা ডয়ারে রেখে দিলাম। ফ্রেশ হয়ে ভালোভাবে দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম। খুব ক্লান্ত লাগতেছে, কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়ালই নেই। ঘুম ভাঙল সকালে কারো দরজা ধাক্কানোর শব্দে। এই মেঘ ওঠ, সকাল তো হয়েছে, আর কত ঘুমাবি? শাকচুন্নি, তুই এসেছিস আবার? আমার ঠোঁট ফুলে উঁচু হয়ে গিয়েছে তোর জন্য। এখন আর দরজা খুলবো না, যা এখান থেকে। তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে আসব? তোর দরজা ভেঙে আসতে হবে না, তোকে যেতে বলছি। এখান থেকে তুই চলে যা। ঠিক আছে, চলে যাইতেছি, আর আসবো না তোর রুমের সামনে। দরজার সামনে আর কোনো শব্দ না পেয়ে দরজাটা হালকা খুলে বাহিরে উকে দিতেই নীলা আমার চুল ধরে টেনে বাহিরে নিয়ে গেল। আম্মু গো, তোমার ছেলেকে বাঁচাও গো, আজকে বুঝি ওই ডাইনিটা আমাকে মেরেই ফেলবে গো। আমার কথার আজ পর্যন্ত কেউ অবাধ্য হয় নাই, আর তুই কি না আমার কথার অবাধ্য হয়েছিস? এই, তুই কে রে? হ্যাঁ, তোর কথা শুনতে হবে আমার? আমি আমার আব্বু আম্মুর কথা শুনি না, আর তোর কথা শুনবো? হ্যাঁ, আমার কথা শুনতে হবে, না শুনলে তোর সাথে প্রতিদিন এমনই করব। ঠিক আছে, দেখা যাবে তুই কি করতে পারিস আমার। এই বলে নীলার হাতগুলো ছাড়িয়ে নিলাম।
আম্মু আব্বু, আজকে তোমাদের একটা সিদ্ধান্ত নিতেই হবে, কিন্তু হয়তো আমি থাকবো এই বাড়িতে, আর নয়তো নীলা থাকবে এ বাড়িতে। আবার কি হয়েছে তোদের বলতো? কি হবে মানে? আমার মাথার সবগুলো চুল ছিঁড়ে ফেলেছে। তোমাদের কিছু করতে হবে না, না হলে কিন্তু আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। রাগ করতেছিস কেন? ছোট্ট মানুষ, বোঝে নাই হয়তো। নীলা ছোট মানুষ, তাই না? ঠিক আছে, তুমি তোমার এই ছোট মানুষ নিয়েই থাকো, আমি গেলাম, আর আসবো না বলে দিলাম কিন্তু। এ বলে রুমে চলে আসলাম। ব্যাগের ভিতর ল্যাপটপ আর কিছু কাপড় চোপড় গুছিয়ে নিয়ে চলে আসলাম বাইরে। বাইকটা রেখেই চলে আসলাম ইমতিয়াজদের বাসায়। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? বাবা ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আন্টি, ইমতিয়াজ কোথায়? ওকে একটু ডাক দেন তো। ভিতরে এসে বসো, আমি ইমতিয়াজকে ডেকে দিতেছি। ঠিক আছে আন্টি, ডেকে দেন। আন্টি চলে গেল উপরে। বসে বসে টিভি দেখতেছি, এমন সময় ইমতিয়াজ আসলো। কিরে মামা, তুই ব্যাগপত্র নিয়ে কোথায় যাইতেছিস? কোথায় আর যাবো রে মামা, ওই মেয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছি আমি, তাই বাড়ি ছেড়ে চলে এসেছি। তুই আমাকে নিয়ে আমার চাচার বাসায় একটু দিয়ে আসতে পারবি? তা না হয় দিয়ে আসতে পারবো, কিন্তু আন্টি যদি জিজ্ঞেস করে তোর কথা, তখন কি বলবো? বলবি যে তোদের বাসায় আসে নাই। ঠিক আছে, চল তোকে দিয়ে আসি। আমি আর ইমতিয়াজ চলে আসলাম চাচার বাসায়। কলিং বেল দিতেই চাচা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার তুমি এখানে? নীলা কোথায়? নীলা আসে নাই? চাচা, আপনার মেয়ের জন্য আমি বাসা থেকে চলে এসেছি। আপনার মেয়ে প্রতিটা মুহূর্তে আমার উপর অত্যাচার করে, এসব আর সহ্য করতে পারি না। এখন থেকে আপনার বাসায় থাকবো। ঠিক আছে থাকো, তোমার চাচা আসুক, আমি বলতেছি তোমার চাচাকে সব কথা। দুপুরের খাবার খেয়ে ইমতিয়াজ চলে গেল বাসায়। রাতে বিছানায় শুয়ে আছি, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আশিক ফোন দিয়েছে। কে রে আশিক, হঠাৎ আবার ফোন দিলি যে? ভাই, হঠাৎ এই একটা মিশন পড়ে গেছে আজকে। আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। আমি তো চান্দিনগর আছি। আজকের মিশন কোথায় হবে? তাহলে ভাই আপনাকে আর আসতে হবে না। আজকের মিশনটা চান্দিনগর শিশু পার্কে হবে। ওখান থেকে ড্রাগস মদ গাঁজা সাপ্লাই হবে। ও আচ্ছা, তাহলে তোরা চলে যা, আমি আগেই চলে যেতেছি ওইখানে। ঠিক আছে ভাই, আপনি যান, আমরা আসতেছি। 1 ঘন্টার ভিতরে চলে আসবো আমরা। এই বলে ফোনটা রেখে দিলাম। ফোনটা রাখতেই চাচা আমার রুমে ঢুকলো। চাচা কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আর কোথায় যাওয়া হচ্ছে এখন? এই একটু চান্দিনগর পার্কে যাচ্ছি, আপনি চলেন আমার সাথে, ওইখানে কিছু কাজ আছে। ঠিক আছে চলো তাহলে। আমি আর চাচা চলে আসলাম চান্দিনগর শিশু পার্কে। এসে দেখি ভিতরে গেটটা লাগানো। তারপর দেয়াল টপকে ভিতরে চলে গেলাম। ফোনটা বের করে আশিককে ফোন দিলাম। হ্যালো আশিক, পাঁচিল টপকে ভিতরে চলে আসিস, সামনে পিছনে গেট লাগানো। ঠিক আছে ভাই। কমর থেকে পিস্তলটা বের করে আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলাম। আমার হাতে পিস্তল দেখে চাচা চমকে গেল। কি ব্যাপার ম্যাক, তোমার হাতে পিস্তল? কোথায় থেকে আসলে? চাচা, সব কিছু জানতে পারবেন, আগে মিশনটা শেষ করি, এরপর সব বলবো আপনাকে। ঠিক আছে। আমি আর চাচা যতই সামনে এগোচ্ছি ততই আরো লোকের আওয়াজ পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে চলে আসলো আমার সকল লোক। আমাদের লোকজনদের দেখে সবাই পালাতে যাবে অমনি গুলি করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে কয়েকজনকে খুন করে মাটিতে ফেলে দিলাম। এখন শুধু বেঁচে আছে আন্ডারওয়ার্ল্ডের ফ্রান্সের মাফিয়া কিং। কিরে, কি খবর তোর? আমার খবর তো ভালো, তোর খবর কি? তোকে তো আমি মারতে পারিনি আজকে, অন্য একদিন ঠিকই মারবো, দেখে নিস। আরে বেটা, তুই যদি আজকের পর বেঁচে থাকিস তাহলে তো মারবি, বেঁচে না থাকলে মারবি কি করে? আশিক, ওর অ্যাকাউন্টের সমস্ত টাকা আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসো, আর আজকে মদ গাঁজা সব কিছু পুলিশের হাতে দিয়ে দাও। চাচা, আপনার টিমকে খবর দেন এখানে আসার জন্য। ঠিক আছে ম্যাক। চাচা তার পুলিশ ফোর্সকে খবর দিয়ে দিল।
কিছুক্ষণের মধ্যে 20 জন পুলিশ চলে আসলো। এখানে আমাকে দেখে করিম নামের এক পুলিশ বলতে লাগলো, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি স্যার। কি ব্যাপার মেঘ, করিম সাহেব তোমাকে সালাম দিল, আবার স্যার বলে সম্বোধন করলো? কিছুই তো বুঝতে পারছি না। আর এতগুলো মাফিয়ার লোক কোথায় থেকে আসলো? চাচা, ওরা সব আমার লোক। আমি হচ্ছি MK গ্যাংস্টারের লিডার। বাকিটা তো বুঝেই গেছেন। হ্যাঁ, এখন বুঝে গেছি। তা তুমি এই ছোট বয়সে মাফিয়ার দলে নাম লেখালে কেন? SIM সাহেব, মেঘ ভাই শুধু মাফিয়া নয়, মেঘ ভাই হচ্ছে পুরো আন্ডারওয়ার্ল্ডের কিং। এক কথায় বলতে গেলে হ্যাকার জগতের বাদশা, দ্য ডেভিল কিং। চাচা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। চাচা, এভাবে তাকিয়ে থাকবেন না, আমার শরম করে। আচ্ছা, এখানে কাজ তো শেষ, তাই না? তো চলো বাসায় চলে যাই এখন। আপনি যান, ওদের সাথে আমার কিছু কথা আছে, আর ছোট একটা কাজও আছে। কাজটা শেষ করেই আসতেছি। ঠিক আছে, আমি আসি। চাচা চলে গেল। আশিকের সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই চাচা এসে দরজা খুলে দিল। যাও মেঘ, ফ্রেশ হয়ে আসো, তোমার চাচি খাবার দিতেছে। আমি চলে আসলাম আমার রুমে। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নিলাম। চাচা, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ মেঘ, বলো, কি কথা বলবে? আর 2 দিন পর একটা বড় মিশন আছে। আমি চাইতেছি না যে নীলা না জানুক আমি যে এখানে আছি। ঠিক আছে, নীলা জানবে না তুমি যে এখানে আছো বলে। আর তুমিও বলে দিও না নীলাকে ম্যাগ যে এখানে আছে। ঠিক আছে, আমি বলবো না। তবে শুনেছি কালকে নাকি নীলা বাসায় আসবে ওর ল্যাপটপটা নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা চাচা, ওর ল্যাপটপটা কি দেওয়া যাবে একটু? রুমে আছে, নিয়ে নিও তুমি। খাওয়া দাওয়া করে চলে আসলাম নীলার রুমে। ল্যাপটপটা টেবিলেই রাখা ছিল, তাই আর খুঁজতে হলো না। ল্যাপটপ নিয়ে যেই বাইরে যেতে যাব, এমন সময় নীলার টেবিলের ডয়ারের ভিতরে পিস্তল দেখে খুব অবাক হয়ে গেলাম। আর পিস্তলের নাম লেখা ছিল লেডি হ্যাকার। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা নীলাই। যাক, খুব সহজে নীলার পরিচয়টা পেয়ে গেলাম। নীলার ল্যাপটপ নিয়ে চলে আসলাম আমার রুমে। ল্যাপটপের সকল সিকিউরিটি ভেঙে প্রবেশ করলাম। বাহ, নীলা দেখি আমার থেকে বড় বড় ডিলের কাজ করে। নীলার সকল ইনফরমেশন নিয়ে নিলাম আমার ল্যাপটপে। কাজ শেষ হতেই নীলার ল্যাপটপ নিয়ে চলে আসলাম নীলার রুমে, আর ল্যাপটপটা রেখে চলে আসলাম আমার রুমে। দরজাটা লাগিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে চাচার ডাকে ঘুম ভাঙল। এই ম্যাগ, উঠো, নীলা এসেছে। তুমি আমার রুমে গিয়ে লুকিয়ে পড়ো। চাচার কথা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। ল্যাপটপ আর জামাকাপড়গুলো নিয়ে চলে আসলাম চাচার রুমে। হঠাৎ কিছুক্ষণ পর নীলার চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। আব্বু, আমার ল্যাপটপ ধরেছে কে? এটা আমরা কি করে জানবো? তোর রুমে কি আমরা যাই নাকি? আর ল্যাপটপে এমন কি আছে যে এত রাগ দেখাচ্ছিস আমার সাথে? কিছু না। এই বলে নীলা হন হন করে বাড়ির বাইরে চলে গেল। আমি ফ্রেশ হয়ে বসে আছি। এমন সময় চাচা আসলো রুমে। আমাকে দেখে বলতে লাগলো, ম্যাগ, তুমি কি নীলার ল্যাপটপ নিয়ে কিছু করেছিলে নাকি? হ্যাঁ চাচা, নীলা সাইবার ক্রাইমের সাথে জড়িত ছিল, আর এই জন্য ওর সকল বায়োডাটা আমি ডিলিট করে দিয়েছি। এই জন্য মনে হয় চিৎকার চেঁচামেচি করছিল আপনাদের সাথে। একদম ভালো কাজ করেছো। এখন বুঝুক কেমন লাগে। নিচে আসো, খাবার খেয়ে নি। আমি আবার অফিসে চলে যাব। আমরা 3 জন খাবার খেয়ে নিলাম। চাচা চলে গেল থানায়। আমি চলে আসলাম আমার রুমে। ল্যাপটপটা বের করে দেখতে লাগলাম কি কি ইনফরমেশন ছিল নীলার। যাক, অনেক ইনফরমেশন পাওয়া গেল। ইনফরমেশনগুলো আমার পেন ড্রাইভে সেট করে নিলাম, যাতে ল্যাপটপ খুঁজে নিলেও নীলা এইগুলো না পায়। ল্যাপটপ চালাচ্ছি, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি অচেনা নাম্বার। রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, হ্যালো মিস্টার ডেভিল কিং, আপনি আমার সকল ইনফরমেশন চুরি করে নিয়েছেন। ভালোই ভালোই বলতেছি, সবকিছু ফিরিয়ে দেন। তা না হলে আপনার এমন অবস্থা করব আর জীবনে পা নিয়ে হাঁটতে পারবেন না। মিস্টার লেডি হ্যাকার, আপনার কিছু ইনফরমেশন দেওয়া হবে, আর মেইন যে ইনফরমেশনগুলো আছে ওগুলো দিতে পারবো না। ওগুলো আমার খুব কাজে আসবে। আর আপনাকে ধন্যবাদ বাসায় ল্যাপটপটা রেখে যাওয়ার জন্য।
চোরের মতো অন্য মানুষের জিনিসে হাত দেন, এটা খুব অন্যায়। ভালোই ভালোই বলতেছি, দিয়ে দে প্লিজ, তা না হলে আমার জীবন ঝুঁকিপূর্ণ। তাতে আমার কোনো কিছুই যায় আসে না। আপনি এক কাজ করেন, এমকে মাফিয়া কিং এর সাথে যোগাযোগ করেন, উনি আপনার সকল কিছু ফিরিয়ে দিবে। কিন্তু আমি ওনার খোঁজ কই পাবো? আর উনি তো এমনি এমনি আমাকে সব দিয়ে দিবে না, তাই না? আমাকেও তো কিছু দিতে হবে। আপনি এক কাজ করেন, আপনার কাছে কি কি ইনফরমেশন আছে, কার কার সাথে কাজ করছেন, সবাইকে ফোন দিয়ে বলেন দেশে আসার জন্য। যেদিন ওরা দেশে আসবে ওই দিন আপনার ল্যাপটপে সকল কিছু চলে যাবে। ঠিক আছে, আমি সকল কিছু রেডি করে জানাচ্ছি, আপনি প্লিজ আমার সকল কিছু ফিরিয়ে দেন। আমি ফিরিয়ে দেব কিভাবে? এটা তো এমকে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং ছাড়া কেউ ফিরিয়ে দিতে পারবে না। আচ্ছা, আমি আপনাকে রাতে ফোন দিব, ফোন দিয়ে জানিয়ে দেব ওরা কখন আসবে। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আর যদি ওদের না আনতে পারেন তাহলে কিন্তু কিছুই ফেরত পাবেন না, এটা বলে রাখলাম। এটা বলেই ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর আশিক ফোন করলো। হ্যাঁ, কিরে আশিক? ভাই, লেডি হ্যাকার ফোন দিয়েছে আর বলেছে আপনার সাথে দেখা করবে। আগে বল সকল মাফিয়া কিংদের দেশে আনার জন্য। যেদিন দেশে আনতে পারবে ওই দিন ওর সকল ইনফরমেশন ফিরিয়ে দেওয়া হবে। ঠিক আছে ভাই। আশিকের সাথে কথা বলে চলে আসলাম বাইরে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এমন সময় পিছন থেকে কি যেন ধাক্কা মেরে আমাকে নিচে ফেলে দিল। তারপর পিছনে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। নীলা, এসব কিন্তু একদম ভালো কাজ না। তুই আমার চাচাতো বোন বলে তোকে কিছু করতেছি না, তা না হলে তোর এমন অবস্থা করতাম কোনোদিন আমার কাছেও আসতি না। আজকে তোর জন্য আমার সকল ইনফরমেশন চুরি হয়ে গেছে। আরে তুই বুঝবি কি এইসবের মূল্য? যা যা, তুই তোর কাজ কর গিয়ে। নীলা চলে গেল, আমিও চলে আসলাম দোকানে। তারপর একটা সিগারেট ধরিয়ে বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম বাসায়। এসে দেখি নীলা আমার রুমে বসে বসে আমার ল্যাপটপে কি যেন খুঁজতেছে। কিরে, তুই আবার আমার জিনিসে হাত দিয়েছিস কেন? তোকে না মানা করেছি তুই আমার জিনিসে হাত দিবি না? তোর মানা করার গোষ্ঠী গিলাই আমার মাথা এমনিতেই খারাপ হয়ে আছে। তুই সামনে থেকে সর, তা না হলে এখন এই ল্যাপটপ দিয়ে তোর মাথা বাড়ি মেরে 2 ভাগ করে দিব। এই মেয়ে যা খুশি করতে পারে। আমি চেয়ারে বসে নীলার কীর্তিকলাপ দেখতেছি আর মেটে মেটে হাসতেছি। হঠাৎ নীলা রাগে ল্যাপটপটা আমার দিকে ছুঁড়ে মারল। আর একটুর জন্য নিচে পড়েনি। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুই আমার জিনিস নষ্ট করতেছিস কেন? পারলে তোর বাপের জিনিস নষ্ট কর, যা। আমি আমার বাপের জিনিসই নষ্ট করব, তাতে তোর কি হয়েছে? তুই চুপচাপ থাক। নীলার কথা শুনে চুপ করে রইলাম। কিছুক্ষণ পর নীলা রাগে হনহন করতে করতে চলে গেল। আমিও চলে আসলাম নিচে। আন্টি, খাবার দেন তো, খুব ক্ষুধা লাগছে মনে হয়। এই, তোকে কি বলেছি আমার ক্ষুধা লাগছে? তুই এত কথা বলতেছিস কেন? আমি কি তোর কথা বলেছি নাকি? আমি বলেছি আমার কথা। যা ভাগ এখান থেকে। কিছুক্ষণ অনলাইনে থেকে বেরিয়ে পড়লাম। তারপর রাত প্রায় 3টা বাজে। কেউ কোনো কথা বলতেছে না। কি ব্যাপার রহমত সাহেব, এত চিল্লাচিল্লি কোথা থেকে আসতেছে? এমনি ভাই চিল্লাচিল্লি করতেছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি বলতেছি ওদেরকে। ঠিক আছে। এটা বলে আমি আবার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে চাচির ডাকে ঘুম ভাঙল। এই মেঘ, উঠ, তোর সাথে কে যেন দেখা করতে এসেছে। আমার সাথে দেখা করতে এসেছে? তাও আবার এই সাত সকালবেলা? কেউ হতে পারে, বুঝে উঠতে পারছি না। বিছানা থেকে উঠে চলে আসলাম নিচে। এসে দেখি একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। কে আপনারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না। কোথা থেকে এসেছেন? ভাই, আমাদের বাঁচান, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ ভাই আমাদের বাঁচান। আরে পা ছাড়ো, কি হয়েছে ওইটা বলো আগে। আসলে ভাই কি আর বলবো, গতকাল লেডি হ্যাকারের সাথে মিট করে বাংলাদেশ তো দ্বিতীয় ব্যাংক যেটা আছে ওটাও হ্যাক করতে গিয়েছিলাম, কিন্তু আমরা ওখানের কাছে ধরা পড়ে যাই। এখন শুধু আপনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না আমাদের। ওটা তোমরা হ্যাক করতে গিয়েছিলে, এখানে আমি বাঁচাবো কি করে তোমাদের বলো?
আর আমার খবর পেলে কি করে যে আমি এখানে আছি? লেডি হ্যাকার আমাদেরকে বলেছে যে আপনি এই বাসায় আছেন, আর ওনাকে এখন পুলিশ ধরে নিয়ে গেছে। আমি কোনো মতে ওখান থেকে পালিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা, তোমরা যাও, আমি থানায় কথা বলতেছি, ঠিক আছে? দেখি ওসি সাহেব কি বলে। ঠিক আছে ভাই, আমরা তাহলে এখন গেলাম। এ বলে চলে আসলাম থানায়। এসে দেখি নীলা আপুকে বন্দি করে রেখেছে। নীলা আপু, আপনি এখানে কি করে? এটা তোকে জানতে হবে না। আর তোকে কে বলেছে আমি যে থানায় বন্দি আছি? রাস্তা দিয়ে আসার সময়